আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম মনি ভাই আসসালাম। কেমন কি আছেন? অবস্থা আপনার? দেশে না বিদেশে? আমি অস্ট্রিয়াতে। অস্ট্রিয়া, তাহলে বিদেশ। আরিফ ভাইও তো আছে দেখা যাচ্ছে। আরিফ ভাই, এই ইস্তিয়াক, তুমি বিদেশে কবে গেলা ব্রো? আপনারা তো দেশে আছেন না? মালয়েশিয়া তো আমি দেশে এই পড়ে। মুহূর্তে দেশে আছি। Maybe we can start now. Okay, so before we start, সবাইকে আজকের আমাদের যে সেশন কোডিং ইজ চিপ, থিঙ্কিং ইজ নট, সবাইকে এখানে স্বাগতম। So আমার নাম নেসার, আজকে আমি আপনাদের হোস্ট হিসেবে থাকবো। Okay, so going back to the topic, right? So লেখা গেছে কি 3-4 years back কে তাড়াতাড়ি একটা জিনিস শেষ করতে পারতো সেটা ছিল মেইন গোল, লাইক হু ক্যান ফিনিশ ফার্স্ট হি ইজ দ্য বেস্ট অ্যামং আস, রাইট? বাট এখন হচ্ছে সবাই কিন্তু একটা কাজ শেষ করে ফেলতে পারতেছে খুব কুইকলি। সো ইউ ক্যান আস্ক এআই, আই নিড এ লগইন পেজ, ইট উইল গিভ ইউ আ লগইন পেজ। ইফ ইউ হ্যাভ এ বাগ, you ask it to fix a bug, it will fix your bug, and maybe as a bonus it might give you another bug, right? So you can take the analogy of like a football match, right? So you have a goal, a coach, right? So coach he's not the best player, or he doesn't even play, right? But he's the one who brings out the best from amongst all the player. He knows the game, and he knows how to each member of the team should play to come bring out the best. So এখন এআই যুগে আমরা হয়ে গেছি অনেকটা কোচের মতো, right? So we can use many tools and steer them to bring the best. So আজকে টপিক সেটা নিয়ে। So আমাদের সাথে আছেন এমডি আব্দুল মনিম, যিনি একসময় কোডরান্টের প্রেসিডেন্ট ছিলেন, বাট once upon a time, right? So he decided I can do more for Codran. Maybe I can do better for Codran. So he moved to Ireland and joined AWS. So welcome, Munim Bhaike. থ্যাংক ইউ নেসার ভাই। অনেকদিন পর কোডরেন্টের সেশন নিচ্ছি। ফিলস গুড। Right. ধন্যবাদ সেজন্য। Okay, let's start. আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করতে যাচ্ছি। হ্যাঁ, আরাফাত ভাই কি? আচ্ছা আচ্ছা, জি মনিম ভাই, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিয়েছি, আপনি শুরু করতে পারেন। আচ্ছা জি, মোমেন্ট। ওকে, যেটা নেসার ভাই বলতেছিলেন, শুরু করি যে আসলে কেন এই সেশনটা নেওয়া হচ্ছে, বা আমি ইন্টারেস্টটা দেখাইলাম যে এটা নেওয়া উচিত। সো ওভার দ্য ইন্টারনেট আমরা প্রতিদিন আসলে অনেক ধরনের আলোচনা দেখি যে ফার্স্ট অফ অল যে আমার কোডিং করা হয় না এখন তেমন, কোডিং এর মজা চলে যাচ্ছে, লাইক আমরা এখন আর সফটওয়্যার ডেভেলপার কিভাবে, তারপর এআই আমাদের জব নিয়ে ফেলতেছে উইদিন 2 years 3 years। এটা অবশ্য শুনতেছে অনেকদিন ধরে, সেই 2-3 years পার হয়ে গেছে, অ্যানাদার মেবি আরো ফিউ ইয়ার্স চলে যাবে। তো এটা ওই পার্সপেক্টিভটা থেকে যেটা মানে আমি এগেন এটা আমার এক্সপিরিয়েন্স, আমার পয়েন্ট অফ ভিউ, যেটা আমি দেখতেছি আমার টিমে বা আরো অনেক টিমে দেখে আসতেছি, বা আমি যেভাবে কাজ করতেছি, আমি যেভাবে দেখতেছি। সো এটা বেসড অন দ্যাট, এখানে বেশ কিছু জিনিস হচ্ছে লাইক অফকোর্স বেসড অন ডেটা, বেসড অন আমরা যদি একটু ঘাটাঘাটি করে যেটা দেখতে পাবো, বাট অ্যাট দ্য সেম টাইম ইটস অলসো এক্সপিরিয়েন্স বেসড। সো অন্য কারো এক্সপিরিয়েন্স হয়তো ভেরি ডিফারেন্ট হতে পারে, তাদের কোম্পানির উপরে বা কাজের উপর ডিপেন্ড করে। ওকে, সো শুরু করি। যে টাইটেল ট্র্যাক যেটা বলতেছে ফার্স্ট অফ অল যে কোডিং ইজ চিপ, থিঙ্কিং ইজ নট, এটার আসলে মিনিংটা কি, এখান থেকে শুরু করি। জাস্ট আ মোমেন্ট, আই ডোন্ট নো ইফ ইটস আচ্ছা। সো আসলে আমাদের যেটা ফার্স্টে একটু লুক ব্যাক করা দরকার যে এখন এতদিন আমরা কি করতাম, যে যখন আমরা কোড লিখতাম, কোড লেখার পরে আমাদের একটা গোল ছিল যে এই কোডগুলো এক্সিকিউট হবে মেশিন উইল ইন্টারপ্রেট, মেশিন অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড করবে আমরা কি চাই এবং সেটা সে এক্সিকিউট করবে।
at the end of the day যে কোড আমরা লিখতাম, যে প্যাটার্নস আমরা ইন্ট্রোডিউস করছি ওভার দ্য ইয়ার্স অফ টাইম, রাইট? অল অফ দিস প্যাটার্ন, দ্যাট প্যাটার্ন, সফটওয়্যার প্যাটার্ন, সিঙ্গেল টোন, ফ্যাক্টরি প্যাটার্ন, আমরা যদি একটু গভীরভাবে ভাবি, এগুলো কিন্তু আসলে আমাদের হিউম্যান কনজিউমারদের জন্য। অ্যাজ ইন আমি আজকে কোড লিখলে কালকে যদি আমার কোড কেউ একজন বুঝতে না পারে, বা আমি আজকে কোডটা যদি প্রপারলি বেটার স্ট্রাকচার না করি, কালকে যদি এটা এক্সটেন্ড করা না যায়, সব কিছু এই যত রকমের এই অ্যাডভান্সমেন্ট গুলা বা এই চেঞ্জেস গুলা, এই প্যাটার্ন ইন্ট্রোডাকশন গুলা হয়েছে, সবগুলো হয়েছে আমাদের জন্য। আমরা করতে হবে, বা আমাদেরকে এটা মেনটেন করতে হবে, ম্যানেজ করতে হবে। এখন মনে করেন একটা ফিউচার যদি আসে যখন হচ্ছে ওই কোডিং লেয়ারটা আমাদের আর কন্ট্রোলে নাই, লেটস সে ওই কোডিং লেয়ারটা কমপ্লিটলি কন্ট্রোল বাই মেশিনস, ডিফারেন্ট টাইপস অফ মেশিনস, রাইট? যারা হচ্ছে আমাদের আর সেই মেশিনদের, ডাম্বার মেশিনদের মাধ্যমে আমরা কাজ করাতে চাই, তাদের ইন বিটুইন, তাদের মাঝখানে হচ্ছে ইন্টারপ্রিটার আর ট্রান্সলেটরের মতো। তাহলে তখন কিন্তু আসলে এই যে আমরা যে প্যাটার্ন গুলা নিয়ে অনেক সময় ব্যয় করে আসছি, যে সফটওয়্যার আর্কিটেকচার, সফটওয়্যার ডেভেলপ করার ক্ষেত্রে, আই এম নট গোয়িং টু দ্য আর্কিটেকচার অফ লাইক ইনফ্রাস্ট্রাকচার এন্ড আদার স্টাফ, মানে সফটওয়্যার লেখার ক্ষেত্রে আমরা যে ধরনের প্যাটার্ন গুলা ইউজ করতাম, যে এইভাবে রাখবো, এভাবে রাখবো, এটা এইভাবে রাখবো, এই লেয়ারে রাখবো, এগুলো কিন্তু আসলে আমরা আমাদের জন্য তৈরি করছি। হিউম্যান ওয়াজ এ বিগ পার্ট অফ দ্যাট, বিকজ আমরা যে কোডটা লিখতাম সেটা আমরা লিখতাম, আমরা মেনটেন করতাম, ম্যানেজ করতাম। যদি কখনো এই লেয়ারটা কমপ্লিটলি রিপ্লেসড হয়ে যায় এখন একটা মেশিন দিয়ে, আরো বেশি অ্যাডভান্সড এবং ইন্টেলিজেন্ট মেশিন লেয়ার দিয়ে, তাহলে আমরা বুঝতে পারতেছি ওই যে প্যাটার্ন এন্ড এভরিথিং আমরা এতদিন ধরে ইন্ট্রোডিউস করছি, ওগুলো আসলে তেমন কোনো ভ্যালু আর নাই। স্টিল ভ্যালুয়েবল অফকোর্স, ওইভাবে স্ট্রাকচার করলে আমাদের জন্য, নিজেদের জন্য, পরে আমাদের হিউম্যান তো সবসময় থাকবে ইন দ্য প্রসেসে, উইচ উইল কভার ভেরি সুন। সো আমরা যদি সেই পার্সপেক্টিভ থেকে দেখি, যে যেটা চেঞ্জ হচ্ছে, যে শিফটটা হচ্ছে, সেটা হচ্ছে আমরা একটা সময় মানুষ অ্যাসেম্বলিতে কোড লিখতো, রাইট? মেশিন ল্যাঙ্গুয়েজ, একদম লো লেভেল। তারপরে আসলো সি, এরপর আরো বেটার ল্যাঙ্গুয়েজ, হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ মানুষ কেন ইন্ট্রোডিউস করলো? একটাই কাজ ছিল, যে মোর অ্যাবস্ট্রাকশন, সো যাতে আসলে যত লোয়ার লেভেল কমপ্লেক্সিটি, সেটা যাতে আমার কাছে আস্তে আস্তে ব্লার হয়ে আসে, রাইট? কিন্তু যত উপরের লেভেলে গেছে, বা যত অ্যাবস্ট্রাক্টেড হয়েছে, তার মানে কি আন্ডার দ্য হুড যে সিস্টেম ডিটেলস বা সিস্টেম প্রিন্সিপালস, ওগুলো কি চেঞ্জ হয়ে গেছে? না, কারণ ওগুলো ঠিক একই রকম মেশিনের উপরে কাজ করতেছে, একই সেট অফ কম্পিউটস এগুলোর উপরে কাজ করতেছে। সো সেই প্রিন্সিপালটা, লো লেভেলটা কখনো আসলে চেঞ্জ হয়নি। যেটা চেঞ্জ হয়েছে আমার ইন্টারপ্রিটেশন, ডিফারেন্ট লেয়ার্স অ্যাড হয়েছে, হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ, ডিফারেন্ট টাইপস অফ থিংস। এখন এআই এসে যেটা করছে, সে এই জায়গাটা নিয়ে নিছে, অ্যাজ ইন এখন এই জন্যই আমি বলতেছিলাম যে এটা অ্যাকচুয়ালি ট্রান্সলেটরের মতো, দুই সাইডের জন্য ট্রান্সলেটর। এআই বুঝতেছে আমার হিউম্যান ইন্টেন্ট কি, আমি ইন্টেন্ট এক্সপ্রেস করতেছি যে দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু ডু। সে বুঝে, সে কিভাবে কোড লিখতে হবে সেটা জানতেছে, বিকজ সে অলসো মেশিন ল্যাঙ্গুয়েজ, মেশিনের ওয়ার্ল্ড বোঝে, এবং সে সেটা জেনারেট করতেছে। সো আমরা আসলে একটা বিশাল ইম্পর্টেন্ট জায়গা থেকে ফ্রি আপ হচ্ছি, সেটা হচ্ছে কোডিং নিজে হাতে লেখা। এবং আমরা যতই বলি যে উই লাইক টু ডু দ্যাট, ইয়েস অফকোর্স কোডিং লিখতে মজা, বা আমাদেরকে আসলে ছোটবেলা থেকে হলিউডের মুভিতে যেভাবে দেখা আসছে, ও হ্যাকাররা খুব টাইপ করতেছে খুব ফাস্ট, অফকোর্স লাইক ইট লুকস কুল, রাইট? বাট আমরা যদি একটু অন্য পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, ইটস এ লেবারিয়াস জব। ইউ আর টাইপিং অল দ্য ডে, ইটস এ গ্লোরিফাইড টাইপিস্ট, দ্যাটস ইট, রাইট? আমি বসে বসে কতগুলো সেট অফ ইনস্ট্রাকশনস লিখতেছি যেটা আমার মেশিন বোঝে, দ্যাটস ইট, নাথিং এলস, রাইট? সো এই পার্সপেক্টিভটা কেন সেট করলাম এট দ্য ভেরি বিগিনিং অফ দ্য স্লাইডস ইজ বিকজ আমাদের আসলে মানে আমি যেখান থেকে ডিপিকশনটা আনতে যাচ্ছি, যে আমরা আসলে অ্যাবস্ট্রাকশন লেয়ারটা চেঞ্জ করতেছি। প্রিভিয়াসলি অ্যাবস্ট্রাকশন লেয়ারটা ছিল ডিফারেন্ট হায়ার আপ ল্যাঙ্গুয়েজ দিয়ে, এখন আমরা অ্যাবস্ট্রাকশন লেয়ারটা চেঞ্জ করতেছি না, ইন বিটুইন আমি একটু আরো অ্যাডভান্স টাইপের কাউকে নিয়ে আসি, যে আমার হয়ে ট্রান্সলেট করবে বোথ সাইডস, রাইট? এবং সে আমার হয়ে এই কাজগুলো করবে, আমি অন্য লেয়ারে থাকবো। এখন আমি আসলে কোন লেয়ারে থাকবো, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আজকের আলোচনার মেজর বিষয়। বাট যেটা ইম্পর্টেন্ট এখানে, যে যত আমি অ্যাবস্ট্রাক্টের উপরের লেভেলে যাচ্ছি, আসলে আমার তখন কি হচ্ছে, আমার থট প্রসেসটা এক্সপান্ড করতেছে। মানে আমি এখন বার্ডস আই ভিউ পাচ্ছি। কনসিডার দিস ওয়ে, যারা অ্যাসেম্বলি, আমি জানি না কতজন এখানে অ্যাসেম্বলিতে কোড করে আসছেন, যাদের অ্যাসেম্বলিতে কোড করার এক্সপিরিয়েন্স আছে, তারা জানবেন যে তা আপনাকে প্রচুর
প্রচুর লো লেভেল ডিটেল নিয়ে মাথা ঘামাতে হয়, রাইট? এই পয়েন্টারটা কোথায় পয়েন্ট করবে, হোয়াট উইল বি দ্য মেমোরি ব্লক, কতটুকু আমি ডিফাইন করব। এটার এক লেভেল উপরে যখন সি আসলো, হোয়াট ডিড ইট চেঞ্জ? স্টিল অনেক লো লেভেল জিনিস নিয়ে মাথা ঘামাতে হচ্ছে, পয়েন্টার্স, হাবিজাবি, মেমোরি কতটুকু আমি অ্যালোকেট করবো এন্ড এভরিথিং, বাট স্টিল ওয়ে সিম্পলিফাইড, রাইট? অনেকগুলো লো লেভেল থিং আমার আর ভাবতে হচ্ছে না, যেটা সি করে দিচ্ছিল আমার জন্য। এরপর যখন আরো আরো হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো আসলো, একটার পর একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আসলো, যে এই যে এভাবে স্ট্রাকচার করা যায় কোডকে, ফাংশনাল থেকে স্ট্রাকচার প্রোগ্রামিং থেকে অবজেক্ট ওরিয়েন্টেশন করা যায়, এগুলো যখন আসলো কার জন্য আসলে সুবিধা হলো? আমাদের জন্য। যে আচ্ছা, আমরা হিউম্যান বিইং, যে আমাদের ওয়ার্ল্ডটাকে যেভাবে দেখি, অবজেক্ট হিসেবে দেখি বা যেভাবে স্ট্রাকচার ডোমেইন হিসেবে দেখি, সেটা আমরা এখন রিপ্রেজেন্ট করতে শিখলাম যে কোডে। এবং এটার ফলে আসলে আমাদের কি হচ্ছে, আমাদের এটা একটা অ্যাবস্ট্রাকশন। at the end of the day ওই ল্যাঙ্গুয়েজ গুলো কিন্তু আন্ডার দ্য হুড ওই লো লেভেল ইন্ট্রিকেসিস নিয়ে ডিল করতেছে সিস্টেমের, যেটা আমাকে করতে হচ্ছে না। দ্যাটস দ্য থিং দ্যাট আই গট ফ্রিড আপ ফ্রম। তখন আমি কি করলাম? তখন আমি কিন্তু এখন অন্য অনেক জিনিস নিয়ে ভাবা শুরু করলাম। আমার লো লেভেল জিনিস নিয়ে আমার ভাবতে হতো অনলি যখন আমি পারফরমেন্স হাত দিতাম, তার আগ পর্যন্ত আমি কিন্তু প্রোডাক্ট, বিজনেস, আমার এই জিনিসটার ফিউচার কি, কোথায় কি, এটা নিয়ে আমার ভাবার সুযোগ হলো। সো আমরা এখন আসলে আমাদের বার্ডস আই ভিউটা আরো এক্সপ্যান্ড করতেছি, আমরা আরো উপরে উঠে যাচ্ছি, জুম আউট করতেছি, এন্ড দ্যাটস ওয়ের আমরা আজকে ফোকাস করতে চাই। সো এই এই জিনিসটা আমি এতক্ষণ একটু একটু টাচ আপ করতেছিলাম, যে আমাদের আসলে এভলিউশন অফ ইন্টারপ্রিটেশন হয়েছে, যে আমরা অনেকগুলো বছর আসলে সময় স্পেন্ড করছি বিভিন্ন ল্যাঙ্গুয়েজ লার্ন করে, হ্যাঁ, যে কিভাবে আমরা প্রিসাইজলি কম্পিউটারের সাথে কমিউনিকেট করব। যেটা বলতেছিলাম যে আমাদের এত এত ডিফারেন্ট টাইপস অফ ল্যাঙ্গুয়েজ আসছে, সো আমাদের সব সময় আমাদের একটা গোল ছিল যে ডিফারেন্ট টাইপস অফ ল্যাঙ্গুয়েজ শেখা, ডিফারেন্ট টাইপস অফ ফ্রেমওয়ার্ক শেখা, ওদের সিনট্যাক্স শেখা, কিভাবে ওই ফ্রেমওয়ার্কে এটা বেটার করা যায়, এই ধরনের প্যাটার্ন শেখা, রাইট? এখন এই জিনিসটা আমি যদি একটু চেঞ্জ করি, সেটা হচ্ছে যে এখন ওই যে কাজগুলো আমরা করতাম, এটা সব ছিল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যে আমি যেটা এক্সপ্রেস করতে চাই, আমি সেটা কি প্রপারলি কনসাইজলি এক্সপ্রেস করতে পারতেছি কিনা আমার কম্পিউটারের কাছে, রাইট? সো এই জিনিসটা এখন আমি যদি ইন্টারপ্রিটেশনের সাইকেলটা চিন্তা করি, এখন যেটা হয়ে গেছে যে হিউম্যান বিংস আমরা, এটা চলে যাচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ অথবা ইন্টেন্ট, রাইট? এবং এরপরে এআই এই ইন্টেন্টটাকে নিয়ে সে ইন্টারপ্রেট করতেছে অ্যাজ এ কোড, এবং যে কোডটা ইভেন্চুয়ালি ওই এগেন ফুল প্রসেস ইজ সেম ফ্রম দ্যাট পয়েন্ট অনওয়ার্ডস, রাইট? কম্পাইলারে যাচ্ছে, এক্সিকিউট হচ্ছে কম্পিউটারে। সো ইন্টারপ্রিটেশন সবসময়ই ছিল একটা অ্যাবস্ট্রাকশন, রাইট? আমি কোন লেভেলে গিয়ে কি বলবো, আর কে কোন আমার নিচের লেয়ার সে কিভাবে ইন্টারপ্রেট করবে, এই জিনিসটাই হচ্ছে আসলে ওভার দ্য পিরিয়ড অফ টাইম এভলিউশনের মধ্য দিয়ে গেছে। সো এই সবগুলো অ্যাবস্ট্রাকশন কিছু মেকানিক্যাল কমপ্লেক্সিটি সরায় ফেলছে, যে আচ্ছা তোমাকে এই ছোট ছোট জিনিসগুলো আর করতে হবে না, তুমি যদি জাস্ট আমাকে এটা বলো, আই ক্যান ডু দিস। ফর এক্সাম্পল, আমাদের সব সব ল্যাঙ্গুয়েজের, মোটামুটি সব সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজের আমাদের এপিআই আছে টু ক্রিয়েট ফাইলস অর মুভ ফাইলস অর ডিলিট ফাইলস, রাইট? এখন এই এপিআইটা তো আসলে সিস্টেমের আন্ডার দ্য হুড একটা ওএস স্পেসিফিক ভেরি লো লেভেল সিস্টেম কল মেক করতেছে। তো এই জিনিসটা এবার এমন ভাবে অ্যাবস্ট্রাক্টেড হয়ে গেছে যে আচ্ছা, একই কোড, যে যে ধরনের সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ গুলো ডিফারেন্ট প্ল্যাটফর্মে একই সাথে চলে, লাইক জাভা অথবা নোড.জেএস, ওরা ইভেন এটা অ্যাবস্ট্রাক্ট করে ফেলতেছে যে ওয়েদার ইউ আর রানিং ইন ইউনিক্স সিস্টেমস ভার্সেস উইন্ডোজ সিস্টেম, ইউ ডোন্ট হ্যাভ টু কেয়ার, আই ক্যান ডিসাইড বেসড অন তোমার ইন্টেন্ট বলো আমাকে, ইউর ইন্টেন্ট ইজ টু ক্রিয়েট ফাইল, আই উইল ডু দ্য রেস্ট, রাইট? সো আন্ডারলাইং কমপ্লেক্সিটিটা এখনো সেম রয়ে, মানে ছিল সবসময় সেমই ছিল, চেঞ্জ হয়েছে জাস্ট ওভার দ্য পিরিয়ড অফ টাইম অ্যাবস্ট্রাকশনটা, রাইট? সো এর মানে হচ্ছে আসলে দিন শেষে যে আমি যদি কোড না লিখি, এর ফলে আমার আন্ডারলাইন সিস্টেম বুঝতে হবে না। ফার্স্ট অফ অল এই জিনিসটা যায় না এবং কখনো যাবে না। আমি যাদের জন্য কোড লিখবো, যে সেই সিস্টেমের ফান্ডামেন্টালস গুলো আমার জানতেই হবে। আমি যাদের জন্য আমার ইন্টেন্ট প্রকাশ করতেছি যে দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু বিল্ড, ইটস স্টিল দ্য সেম, রাইট? আচ্ছা, এখন ঠিক এইখানে আমাদের আসলে চলে আসতেছে, বাই দ্য ওয়ে, জাস্ট এ হেডস আপ, এই কনভারসেশনটা পুরোপুরি একটু মনোলগ টাইপের। আই উইল স্টপ এট সাম পয়েন্ট এন্ড মেবি আই উইল আস্ক সাম কোয়েশ্চেন্স, বাট সাম পার্ট অফ ইট আসলে এরকম একটু মনোলগ টাইপের, জাস্ট এক্সপ্লেনিং দ্য, মানে শুরু করতেছি একটু একটু ভিউ পয়েন্ট থেকে, এন্ড দেন আমরা একটু ইভেন্চুয়ালি আমরা একটু ওই এক্সাম্পল গুলোতে যাব, যে আসলে কোন ধরনের জিনিসগুলো এখন হচ্ছে বা হওয়া উচিত বা আমাদের করা উচিত। ওকে, সো গেটিং ব্যাক টু দ্য পয়েন্ট, বার্ডেন অফ থিঙ্কিং থ্রু, আমি এটা কি বোঝাতে চাচ্ছি, যে এখন
একটা আমরা হাইপোথেটিক্যাল সিচুয়েশন চিন্তা করি, যেটা রনি নেসার ভাই ফার্স্টের শুরুর দিকে বলতেছিলেন একদম, যে আমি যদি এখন আপনাদের প্রত্যেককে বলি যে আপনার ইনফাইনাইট নাম্বার অফ ইঞ্জিনিয়ার আছে, রাইট, এবং আপনি তাদেরকে যেভাবে খুশি ইউটিলাইজ করতে পারেন, বলতে পারেন ইমপ্লিমেন্ট করো সামথিং, টেস্ট লিখো, ডকুমেন্টেশন করো, ইনভেস্টিগেট করো, হোয়াট এভার, রাইট, এবং লেটস সে অল অফ দিস ইঞ্জিনিয়ার্স আর ভেরি স্মার্ট, ওরা 1 ঘন্টা আধা ঘন্টার ভিতরে মোটামুটি সব কাজ শেষ করে ফেলতে পারে। লাইক প্রথম কথা আপনার ইনফাইনাইট রিসোর্সেস আছে, সেকেন্ড কথা হচ্ছে সময়, উইদিন ভেরি শর্ট অ্যামাউন্ট অফ টাইম দে ক্যান ডু ইট। তখন আসলে আমাদের বিগেস্ট প্রবলেমটা কি হবে? কেউ গেস করতে পারতেছেন যে হোয়াট উইল বি দ্য বিগেস্ট প্রবলেম যদি আমি এরকম একটা সিচুয়েশনে পৌঁছাতে পারি? হ্যাঁ, আমি একটা উদাহরণ দিতে পারি। আমাদের কোম্পানিতে রিসেন্টলি ইঞ্জিনিয়ারিং টিম থেকে একটা টার্গেট সেট করা হয়েছে যে ডেইলি 1000 পিআর। তো এখন ডেইলি 1000 পিআর হবে, কিন্তু মানে পুল রিকোয়েস্ট ক্রিয়েট হবে, কিন্তু রিভিউ করবে কে? এটা নিয়ে এখন ডিসকাশন চলতেছে। তো যদি আপনার যে উদাহরণটা যে আমার আনলিমিটেড নাম্বার অফ ডেভেলপার্স আছে, আমার কাছে রিকোয়ারমেন্টও আছে, কিন্তু এখন এগুলাকে ডিস্ট্রিবিউট করব কিভাবে, কাজ কিভাবে দিব ভাগ করে মানুষকে, এটা একটা Right. সমস্যা হতে পারে। রাইট, ইয়েস, দ্যাটস ডেফিনেটলি ওয়ান অফ দ্য প্রবলেমস। মানে রিভিউ একটা মেজর প্রবলেম হবে, বাট মনে করেন আপনি যদি এই রিভিউ প্রবলেমটাও সলভ করতে পারতেন, যে আপনি কিছু রিভিউ মানে যেটা বললাম আপনার আন্ডারে ইঞ্জিনিয়ার্স আছে, অনেক ইঞ্জিনিয়ার্স, নট এআই, ডোন্ট ইভেন গো ইনটু এআই ইয়েট, আপনাকে অনেকগুলো ইঞ্জিনিয়ার দেওয়া হয়েছে, তাহলে ইঞ্জিনিয়ার রিভিউ করতে পারে। সো হয়তো সাবসেট কিছু ইঞ্জিনিয়ার থাকবে যারা রিভিউ করবে। ইভেন ইন দ্যাট কেস আসলে আপনার সবচেয়ে বড় প্রবলেমটা কি হবে? বিগেস্ট প্রবলেম যে আমার ইনফাইনাইট অ্যামাউন্ট অফ ইঞ্জিনিয়ার্স আছে এবং সবাই ডিফারেন্ট টাইপস অফ কাজ করতে খুবই অভিজ্ঞ এবং দে ক্যান ডু ইট ইন ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম। হোয়াট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ? আচ্ছা, সো আই এম আমি যেটা বললাম হ্যাঁ। সেটা হলো কাজ ডিস্ট্রিবিউট করা। এখন আমার তো চ্যালেঞ্জ হলো যে কাজ Right. ডিস্ট্রিবিউট করা, যে কিভাবে আমি কাজ ডিস্ট্রিবিউট করব। আচ্ছা, দ্যাট না, ওকে, যেটা অলমোস্ট মনে দেয়ার। হয়, হ্যাঁ, সরি, সো মনে হয় যেটা বল, আই মিন এভরিথিং উই হ্যাভ, এভরিথিং, সব থিঙ্ক করার লোক আছে, কাজ করার লোক আছে, রিভিউ করার লোক আছে, এভরিথিং উই হ্যাভ। দ্য প্রবলেম উইল, সো আমাদের কিছু কাজ করতে হবে, রাইট, লাইক 1000 টাস্ক কমপ্লিট করতে হবে, বাট আমরা করে ফেলতেছি, বাট এতগুলো কাজ করে কি করবো? ফার্স্ট অফ অল, লাইক কাজ শেষ হয়ে যাচ্ছে আমাদের, দেন হোয়াট আর ইউ গোনা ডু আফটার দ্যাট? দ্যাট কুড বি ওয়ান, লাইক the supply is there, it's maybe more than the demand. That could be one of the issue, right? আচ্ছা, ইন্টারেস্টিং। হ্যাঁ, এগুলো অবশ্যই সাব প্রবলেমস, বাট আসলে অন্য একটা জায়গায় আমরা একটু হিট করার চেষ্টা করি। সেটা হচ্ছে আমার কাছে আপনাকে আজকে যদি আপনাকে অ্যাকচুয়ালি রিয়েল লাইফ সিচুয়েশন দিয়ে বলেন, যদি আপনাকে বলা হয় যে আপনাকে 50 জন ইঞ্জিনিয়ার দেওয়া হবে এবং 50 জন ইঞ্জিনিয়ার দেওয়া হবে এবং আপনার একটা প্রজেক্ট আছে যে দিস ইজ দ্য প্রজেক্ট ইউ হ্যাভ টু ডেলিভার, এন্ড দ্যাটস, মনে করেন ওই প্রজেক্ট অনেক বড় এবং এই 50 জন ইঞ্জিনিয়ার খুবই ট্যালেন্টেড, দে ক্যান ডু দেয়ার জব এন্ড এভরিথিং। The biggest problem is actually to define what to ask to build. Like really মানে আপনি যে জায়গাটায় শুরু করতে হবে যে আসলে এই 50 জন ইঞ্জিনিয়ারকে বুঝাই দেওয়া যে দিস ইজ হোয়াট উই ওয়ান্ট টু বিল্ড এবং দিস ইজ হাউ উই ওয়ান্ট টু বিল্ড দ্যাট, যে আসলে আমরা যেটা বিল্ড করতেছি ওয়েদার ইট ইজ কারেক্ট, কোন অ্যাপ্রোচটা বেটার, কোন কনটেক্সটটা আমাদের আসলে দরকার যখন এটা বানানোর জন্য, এবং কোনটা আসলে বানানোর দরকার না। মানে যখন এতগুলো ইঞ্জিনিয়ার থাকবে, যেটা আমাদের ইভেন রিয়েল লাইফে হয়, অনেকে হচ্ছে খুব স্বপ্রণোদিত হয়ে ও ইট লুকস মানে এটা একটা প্রবলেম, বাট ইটস নট অ্যাকচুয়ালি এ প্রবলেম, মানে টেকনিক্যাল প্রবলেম আমরা দেখে মনে করি যে আচ্ছা সলভ করে ফেলি। তো এটা আরো বেশি হবে যখন আপনারা এইরকম একটা স্কেলে কাজ করবেন, তখন এটা আরো বেশি হবে। তখন আসলে মেজর জিনিসটা হবে ওই বাউন্ডারিটা সেট করা যে আসলে আমি ওদেরকে কি বিল্ড করতে বলবো। লাইক আমার একটা প্রোডাক্ট আছে, আমি কি প্রোডাক্টটা দিয়ে বলবো যে গো হেড এন্ড বানাও? ইটস নট রাইট। আমরা দেখি যে ইভেন রিয়েল লাইফে 50 জন ইঞ্জিনিয়ার, সেই 50 জন ইঞ্জিনিয়ারের জন্য প্রত্যেকটা ইঞ্জিনিয়ার মানে পুরো 50 জনের গ্রুপকে হয়তো আমাদের ছোট ছোট ভাগে ভাগ করে ওদের জন্য স্পেসিফিক প্রোডাক্ট ওনার এগুলো রাখতে হয়। ওয়াই? বিকজ ইটস নট, মানে এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে প্রবলেমেটিক, যে আমি কিভাবে ডিফাইন করবো হোয়াট ডু আই ওয়ান্ট টু বিল্ড, কিভাবে আমি চাই, আমার কি কি কনটেক্সট জানা থাকা লাগবে, এবং আমি কি চাই না টু বিল্ড, what are my constraints, what are my like do's and don'ts, right? So
আমাকে যখন কেউ বলতেছে আমাকে এআই এখন অনেক বেশি কোড লিখতে পারে, অনেক বেশি এই করতে পারে, আসলে দ্যাটস গুড ফর মি। ওটা আমার জন্য লেবারিয়াস জব ছিল, ওই পার্টটা ছিল আমার জন্য সময় সাপেক্ষ। আপনি চিন্তা করেন, আপনি যখন কোড লিখতেন আপনি কি অন্য কিছু নিয়ে ভাবতে পারতেন? আমরা যেটা বলি খুব খুব কমন কনটেক্সট সুইচিং, রাইট? আমি যখন একটা পিস অফ কোড লিখতেছি, আমি যখন একটা পিস অফ কোড রিফ্যাক্টর করতেছি, আমি কি ওটার বাইরে কিছু ভাবি? না। বাট হিউম্যান ব্রেইন ইজ ওয়েল ক্যাপেবল অফ ডুইং সো মেনি আদার থিংস এট দ্য সেম টাইম। আই মিন থিঙ্কিং ইট, মানে যখন থিঙ্ক করতে হবে সে আরো অনেক কিছু ভাবতে পারে, অনেক অ্যাঙ্গেলস দিয়ে ভাবতে পারে। বাট আপনি চিন্তা করে দেখেন, আপনি ওই মুহূর্তে আইসোলেটেড এবং একটা সাইলোর মধ্যে আছেন যখন আপনি পিস অফ কোড লেখেন। এখন যখন আমি এই বার্ডেনটা আপনার থেকে লিফট আপ করে দিচ্ছি, ইউ হ্যাভ লট মোর টু ডু, অ্যান্ড দ্যাট লট মোর টু ডু ইজ বেসিক্যালি নাও আপনি অনেক ভালোভাবে ভাবতে পারবেন যে আপনি আপনার সফটওয়্যারটা কিভাবে বিল্ড করতে চান, কি কি ফেলিয়ার মোড এই সফটওয়্যারে থাকবে, কোন ধরনের বাগ এটা আগে থেকেই ধরতে পারতে হবে, কোন ধরনের জিনিস নন নেগোশিয়েবল ফর ইউর কাস্টমার। এই জিনিসগুলা আপনি আগে ভাবার সুযোগ ছিল না, ইভেন অ্যাজ এ সিঙ্গেল ইঞ্জিনিয়ার। মনে করেন আপনি একজন সিঙ্গেল ইঞ্জিনিয়ার এবং আপনি একটা সিঙ্গেল ফিচার করতে দিচ্ছেন উইথ ইউজিং ডিফারেন্ট এআই এজেন্টস, ক্লড, হোয়াট এভার। বাট নাও আপনার ওই সময়টা আছে যে থিঙ্কিং অ্যাবাউট লাইক ওকে আমাকে এই এই জিনিসগুলো করতে হবে, এবং আপনি হয়তো মাল্টি এজেন্ট ইউজ করেন, প্রত্যেকের কাজ ডিভাইড করে দিচ্ছেন। বাট এখন আপনার ওই থিঙ্কিং থ্রুর ব্যাপারটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল বার্ডেন, যে আমি কি করতে চাই এবং কি করতে চাই না। এখানে যারা আছেন, যারা এআই ইউজ করেন প্রতিনিয়ত, আপনারা অলরেডি দেখছেন হয়তো যে আপনি যদি জাস্ট খুব ওপেনলি বলেন যে দিস ইজ হোয়াট ইউ হ্যাভ টু ডু, এআই প্রচুর মিস্টেক করে, রাইট? এবং প্রচুর কোড চেঞ্জ করে যেটা দরকার নাই, প্রচুর কোড ইন্ট্রোডিউস করে যেটা দরকার নাই। এটা ফেস করতেছেন না আপনারা এখনো? শুড বি, রাইট? Doesn't matter how smart that model is, Claude, Opus 4.8, like Fable, doesn't matter, it still does the same. Why? Because এই মডেলগুলো তো আসলে প্রবাবিলিস্টিক স্ট্যাটিস্টিক্স এর উপরে বেস করা, রাইট? এটা গেস করতেছে আমার জন্য কোন নেক্সট সেগমেন্ট অফ কোড আমি কি লিখবো, রাইট? সো এটার উপর লার্ন করা। বাট সে যখন লিখতেছে তার তো কোনো বাউন্ডারি নেই। ইফ ইউ ডোন্ট সেট দ্য বাউন্ডারি, ইট ডাজন্ট হ্যাভ এনি বাউন্ডারি। আপনি এখন বলবেন যে তুমি আমার গিটহাব ক্লায়েন্টটা ইমপ্রুভ করো, সে গিয়ে দেখা যাবে গিটল্যাব, ও ইউ নো হোয়াট, আমি গিটল্যাব ক্লায়েন্টের সেম ধরনের মিস্টেক দেখছি, আমি চেঞ্জ করে ফেলছি। বাট অ্যাকচুয়ালি আপনি রিভিউ করতে গিয়ে দেখতেছেন দ্যাটস নট ট্রু, গিটল্যাব ক্লায়েন্ট ওয়াজ জাস্ট ফাইন। সো এই ধরনের কাজগুলো ও করতেই থাকবে। সো দ্যাট মিনস আমাদের ওই যে বললাম অ্যাবস্ট্রাকশন লেয়ারের উপরে যখন চলে আসতেছি, তখন আমাদের থট প্রসেসটা আমরা কোথায় সময় দিব থিঙ্ক থ্রু করতে, ওইটাতে আমাদের বেশি সময় চলে যাচ্ছে, এবং ওইটাই অ্যাকচুয়াল ইম্পর্টেন্ট পার্ট। সো এই 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 সেগমেন্টার একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আমার আমার একজন মেন্টর ছিলেন, উনি আমাকে একটা কথা বলতেন যে, নট মেন্টর সরি, আমার আর্লি ডেজ অফ ম্যানেজমেন্টে আমি অনেক বেশি হ্যান্ডস অন ছিলাম। লাইক আমি প্রচুর টিমের সাথে কাজ করতাম, নট জাস্ট সিস্টেম ডিজাইন, প্রচুর কোডিং এ কন্ট্রিবিউট করতাম। টিম কোথাও আটকে গেছে, আমি ওদের সাথে বসে একটা সেগমেন্ট অফ কোড আমি নিজে করে দিচ্ছি, বা আমি বলতেছি আচ্ছা শোনো এই জায়গাটা তোমরা যদি আটকায় যাও, আই উইল টেক ইট ওভার, ইটস ফাইন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আমি এটা প্রচুর করতাম। তো যখন এটা করতাম আমার কি হতো আসলে, যেটা হচ্ছে যে আমি ফার্স্ট অফ অল আমি প্রচুর হ্যান্ডস অন কাজ করতেছি, আমি খুব গুড ফিল করতেছি যে ও আমি স্টিল ভেরি টেকনিক্যালি ইনভলভড উইথ দ্য টিম এন্ড এভরিথিং। টিমও লাইক করতেছে, টিমের সাথে একটা ভালো বন্ডিং হচ্ছে, কারণ ইউ আর ওয়ার্কিং লাইক এ টিম মেম্বার, নট জাস্ট এ ম্যানেজার ফর দেম। কিন্তু একটা মেজর প্রবলেম হচ্ছে আমি চিন্তা করার বা সময়টা পেতাম না যে আমি টিমের জন্য নেক্সটে কি করতে চাই, হোয়াট ইজ মাই ভিশন ফর দিস টিম, হোয়াট আর দ্য টেকনিক্যাল রোড ম্যাপ ফর মাই দিস টিম। ইয়েস আমি করতাম, বাট ওটা থাকতো অল্প সময়ের জন্য, রাইট? আমার আসলে ওইখানে অনেক বেশি সময় স্পেন্ড করার কথা। সো আমার একজন মেন্টর ছিলেন, উনি মেন্টর বলতে উনি আমার অফকোর্স সিনিয়র স্কিপ টু স্কিপ ম্যানেজার। উনি আমাকে একটা কথা বলছিলেন যে আমি আমার ম্যানেজারদেরকে চাই দিনের 80% অফ দেয়ার টাইম উড বি ফ্রি। এবং আমি খুবই অবাক হয়েছি যে তুমি কি চাও আসলে, যে 80% টাইম আমি কাজ করবো? বলছে না, তুমি কাজ করবা না, না, বাট তুমি এত ভালো হবা ডেলিগেশন এন্ড এভরিথিং যে মোস্ট অফ দ্য কাজ ডান হয়ে যাবে, বাট ইউ আর অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট হোয়াট ইজ কামিং নেক্সট। তুমি সবসময় ওই ব্যাপারটা নিয়ে ভাবতেছো এন্ড ইউ আর কামিং আপ উইথ নিউ আইডিয়াস, ইনোভেটিভ আইডিয়াস। তুমি যদি অন্য সবার মতো হ্যান্ডস অন কাজ করো আমার টিমে, দেন আমি ওই মানুষগুলো কোথা থেকে পাবো যারা আসলে থিঙ্ক থ্রু করবে এই টিমটার নেক্সটে কি আসতেছে, কি বিল্ড করতে হবে, কোন জায়গায় ফোকাস করতে হবে, কোন জিনিসটা ইনোভেট করতে হবে, কোন জিনিসটা অটোমেট করতে হবে, এটা কে ভাববে। সো এই মেটাফরিক্যাল যে এক্সাম্পলটা ও আমাকে বলছিল অনেক বছর আগে, 4-5 বছর আগে,
আমি এখন এটা আরো বেশি রিলেট করতে পারি নাও ইন দিস এরা অফ এআই, কারণ দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট ইজ হ্যাপেনিং। আপনি যখন ফ্রিড আপ হয়ে যাচ্ছেন ফ্রম অ্যাকচুয়াল মানডেন জবস লাইক রাইটিং কোড, রিয়েলি থিঙ্কিং অ্যাবাউট যে আচ্ছা আমি এই পোর্শনটাকে একটু ভালো করে লিখি, এটা আমি ডুপ্লিকেট হচ্ছে এটা ডুপ্লিকেট না করে এখানে রিফ্যাক্টর করে ফেলি, এই যে জিনিসগুলোতে আপনি প্রচুর সময় দিতেন, এখন আপনি যখন ওটা থেকে বের হয়ে আসছেন এখন আপনার গোল ইজ ভেরি ডিফারেন্ট। আপনি এখন থিঙ্ক থ্রু করতেছেন আমি কি চাই, এবং আপনি ওটা বোঝায় বলতেছেন টু ইউর জুনিয়র ইঞ্জিনিয়ার্স এন্ড দে আর গোনা ডু ইট। সো একটা জিনিস চিন্তা করেন, এআই আসছে আর এআই যদি নাই আসতো, এই থিঙ্কিং এর পার্টটা ইমপ্রুভ হওয়া আমাদের দরকার ছিল। এটা আমাদেরকে এখন বাধ্য করতেছে ডেলিগেট করতে, এন্ড ডেলিগেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা কিছু দূর সামনে গিয়ে এটা দেখবো। এবং আসলে এই কাজগুলো হওয়ার ফলে যেটা মেজর যেই সেটটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে যে আরো বেশি ফোকাস করা, যেটা আমি একদম একটু শুরুতে একটুখানি টাচ করতেছিলাম, যে আমার ইন্টারপ্রিটেশন লেয়ার চেঞ্জ হয়েছে, অ্যাবস্ট্রাকশন লেয়ার চেঞ্জ হয়েছে, বাট আমার আন্ডারলাইং সিস্টেম ডিটেলস চেঞ্জ হয় নাই। সিপিইউ যেভাবে কাজ করতো আজকেও সেভাবেই কাজ করে, স্কেজুলার গুলো যেভাবে কাজ করতো সেভাবেই কাজ করে, যে ফান্ডামেন্টাল গুলার উপরে কম্পিউটার সিস্টেম দাঁড়ায় আছে, আমার পুরো কম্পিউটার আর্কিটেকচার দাঁড়ায় আছে, ওগুলো কিন্তু সেম। ক্যাশিং, আপনার র্যাম, এভরিথিং ইজ সেম। সো আপনি যতই অ্যাবস্ট্রাক্ট আউট করেন, আপনার এই ফান্ডামেন্টাল গুলো যদি ক্লিয়ার না থাকে তাহলে আবার কিন্তু অ্যাবস্ট্রাকশনের ঝামেলা হবে। কেন? মনে করেন আপনি একটা ফিচার বলছেন যে এআই কে লিখতে, বাট আপনি যদি এভাবে বলেন যে এই ফিচারটা লেখো যাতে ও এই কাজগুলো করে, আপনি ফাংশনাল রিকোয়ারমেন্ট দিলেন, আপনি নন ফাংশনাল রিকোয়ারমেন্ট দিলেন না, এআই কিন্তু ওর মনের মাধুরী মিশিয়ে একটা ইমপ্লিমেন্টেশন নিয়ে আসবে, ইট উইল ওয়ার্ক। কখন এটা কাজ করবে না? লেটস সে যখন আপনার মনে করেন একটা সার্টেন ট্রাফিক হিট করলো, আপনি যদি সেই জায়গায় এআইকে বলতেন যে দেখো আমার এই ফিচারটা এমন হওয়া লাগবে যেটা 1000 ইউজার পর্যন্ত কোনো প্রবলেমই হবে না, 1000 এর পর আমরা থ্রটল করব, আপনি যদি এই রিকোয়ারমেন্ট গুলো এখন বলে দেন, তখনও বোঝা শুরু করবে যে আচ্ছা কি অ্যাকচুয়ালি এক্সপেক্টেড, হোয়াট আর দ্য থিংস। এবং আপনি তখন ইভেন কনভারসেশন করতে পারবেন এআই এর সাথে, বিকজ অফকোর্স ওদের আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে যেখানে ওদেরকে লেভারেজ করতে হবে, ইজ ওদেরকে ট্রেন আপ করানো হয়েছে হিউজ ভাস্ট সেট অফ লাইক এপিআইস, ফ্রেমওয়ার্কস, নলেজ বেসের উপরে, রাইট? যেটা আপনি এখন আর আপনাকে তো গিয়ে এপিআই ডকুমেন্টেশন পড়তে হয় না গিটহাবের এনিমোর, রাইট? দ্যাটস এ হিউজ বেনিফিট, রাইট? লাইক এখন আমাকে আর গিটহাব এপিআই দেখে ফান্ডামেন্টালি বের করতে হয় না যে কোথায় কি লিখতে হবে। অলমোস্ট মোস্ট অফ দ্য টাইম এআই কে বলে দিলেই হচ্ছে যে ইউআরএল এর ডকুমেন্টেশন আছে, অর সামটাইমস দে অলরেডি হ্যাভ বিন ট্রেইনড অন দ্যাট, সো অলরেডি জানে, জিজ্ঞাসা করলেই হয় আচ্ছা দিস ইজ হাউ ইউ শুড ডু ইট। সো দেয়ার এখন বেশি হয়ে যাচ্ছে ইম্পর্টেন্ট যে আমি আসলে কিভাবে একে ডিরেক্ট করব টু রাইট সামথিং দ্য ওয়ে আই ওয়ান্ট। আমি বলতেই পারি আমার একটা ফিচার লাগবে, বাট দ্য ফিচার মে বি নট পারফরমেন্ট এট অল, মেবি ইটস ফরগেট অ্যাবাউট পারফরমেন্ট, মেবি এটা আসলে এমন একটা ইমপ্লিমেন্টেশন যেটা হয়তো কিছুদিনের মধ্যেই মানে বটলনেক হয়ে যাবে পুরো সিস্টেমের। সো এই গাইডেন্সটা দিতে পারতে হলে আমাকে যদি দিতে পারতে হয়, ওই যে বললাম আমি এখন থিঙ্কার, আই এম এ ভিশনারি নাও, এবং আমার যদি সেটা পারতে হয় তার মানে আমার ওই জিনিসগুলোতে আরো বেশি দক্ষ হতে হবে, এন্ড দ্যাটস এক্স্যাক্টলি দ্য নেক্সট পয়েন্ট, দ্য লেভারেজ অফ ফান্ডামেন্টালস। সো আমাদের এখন এই এআই এজে এখন আমাদের জন্য আসলে ফান্ডামেন্টালের লেভারেজটা এখন আরো অনেক বেশি। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, যদি লেটস সে আমরা বলছি এআই কে লিখতে এই পার্টিকুলার পিস অফ কোড যে প্রসেস অর্ডার, এবং আমরা বলে দিছি প্রসেস অর্ডারে কি হয়, যে তুমি নর্মালি পেমেন্ট চার্জ করতে হবে, ইনভেন্টরি তো ডেফিনেটলি আপডেট করতে হবে কারণ কিছু জিনিস কমে যাবে, এবং এরপরে অর্ডারের কনফার্মেশন সেন্ড করতে হবে ইউজারকে। এখন এআই এই কোডটা জেনারেট করছে লেটস, এবং সে খুব সুন্দর করে বাকি প্রত্যেকটা আপনি যে সাইড এফেক্ট গুলো বলছেন ওগুলোর জন্য সে সুন্দর করে ফাংশন করছে, হোয়াট এভার ইউ আর হ্যাপি, দ্য কোড লুকস গুড, নিট অ্যান্ড ক্লিন, ভেরি সিম্পল, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। দ্য প্রবলেম ইজ এখন একজন প্রপারলি এক্সপিরিয়েন্সড হিউম্যান ইঞ্জিনিয়ার আসলে এখানে কি করবে? What should be the questions or the concerns that you should raise here? দেখি আমি আবার ওপেন করতেছি ফ্লোর ফর এক্সাম্পলস। কি ধরনের কোয়েশ্চেন আপনার এখানে আসা উচিত অ্যাজ এ হিউম্যান রিভিউয়ার, যেটা এআই মিস করে গেছে? It could be like, what if payment fails? Inventory update fails, right? The edge cases. Right. Those are not very edge cases, by the way, Nesar bhai, right? Yes. মানে I mean, আমার besides মানে those, yeah.
মানে এটা যেহেতু এটা একটা সিনক্রোনাস অপারেশন ওয়ান আফটার অ্যানাদার হচ্ছে, এটা একটা জাভাস্ক্রিপ্ট কোড অফ কোর্স, বাট যেহেতু এর ওয়ান আফটার অ্যানাদার হচ্ছে, আমার চার্জ পেমেন্টের পর আপডেট ইনভেন্টরি না হলে কি হবে এক্স্যাক্টলি? আমার অর্ডার তাহলে কোন স্টেটে থাকবে? পেমেন্ট হয়ে গেছে, ইনভেন্টরি আপডেট হয় নাই, সো আমার ইনভেন্টরি তো এখন এমন একটা স্টেটে যে অর্ডার আসলে ওই 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 আইটেমটা ফুলফিলই হয় নাই, সো এখন অ্যাভেলেবল, অন্য কেউ এসে অর্ডার করে ফেলবে এটা, অথচ এটা আসলে নাই, রাইট? তারপর মনে করেন চার্জ পেমেন্ট, এটা কি আইডেম্পোর্টেন্ট কিনা, এটা যদি আমি সেকেন্ড টাইম করি হোয়াট উইল হ্যাপেন, রাইট? আর যদি এই পুরো অ্যাকশনটা কেউ একজন রিট্রাই করে হোয়াট উইল হ্যাপেন? আমরা যদি হিউম্যান অ্যাজ এ হিউম্যান এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ার হই, আমরা দেখা মাত্র এই কোয়েশ্চেন গুলো করবো, কোডটা রিভিউ করা মাত্র এগুলো হবে আমাদের কোয়েশ্চেন। তারপর কনফার্মেশনের ব্যাপারটা, যদি আমি এটা এই জিনিসটাকে আমি যদি বলি রিট্রাইবল, আমি যদি রিট্রাই করি আমি কি দুইবার কনফার্মেশন পাবো, রাইট? এই পুরো প্রসেসটা যদি ক্র্যাশ করে, ওই কেসে আমার ফেলিয়ার আমি হ্যান্ডেল করব কিভাবে, বা আর কি কি ফেলিয়ার মোড আছে এটার। সো দেখেন, এটা জাস্ট 3 লাইনস অফ কোড। আমি যখন অ্যাজ এন এক্সপিরিয়েন্সড ইঞ্জিনিয়ার এটার দিকে তাকাই ভার্সেস আমি একজন জুনিয়র ইঞ্জিনিয়ার, অফকোর্স একজন জুনিয়র ইঞ্জিনিয়ার দেখার মাত্র বলবে কই প্রবলেম কোথায়। আমি যদি তাদের কাজ করি যে আচ্ছা এখানে প্রবলেম কি হতে পারে, দে উইল সে কই প্রবলেম দেখতেছি না, খুবই বিউটিফুল কোড, এটা কিন্তু সুন্দর একটা কোড, খুবই লিন এন্ড এভরিথিং। বাট একজন এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ার দেখা মাত্র এই কোয়েশ্চেন গুলো করবে। এখন আমি যদি এআই কে এই বাউন্ডারি গুলো না বলে দেই, ও কিন্তু আমাকে এটা দিয়ে হ্যাপি রাখবে, বিকজ ও চায় যত দ্রুত ওর কাজটা কমপ্লিট করে আমাকে একটা হ্যাপি আউটপুট দেওয়া। কতবার এরকম হয়েছে আপনাদের যে এআই বলতেছে, আমার এজেন্ট বলতেছে আই হ্যাভ ডান দিস, অ্যাকচুয়ালি ইট ওয়াজ নট ডান? কতবার হয়েছে এরকম? কাউন্টলেস। ইয়েস। সো ও বলবে যে আমি ফাইল এডিট করে ফেলছি তোমার, এটা কিন্তু ডান, আসলে ওই ফাইল এডিট হওয়ার সময় রাইট ফাইল কলটা ফেল করতেছিল, ও এটা নোটিসই করে নাই বিকজ হি ডিডন্ট ওয়ান্ট টু। ও জাস্ট বলতেছে আমি কিন্তু এই এডিট গুলো করছি, আপনি গিয়ে গিটে চেক করতেছেন, আপনার আইডি তে চেক করতেছেন, ফাইল এডিটই হয় নাই, বিকজ ওর রাইট ফাইল ওয়াজ ফেইলিং আন্ডার দ্য হুড অল দ্য টাইম। তারপর আপনি যখন ওকে পোক করলেন যে কি বলো তুমি, আমি তো চেঞ্জ দেখি না, দেন সে বলবে ও আচ্ছা সরি, রাইট ফাইল সাইলেন্টলি ফেল করতেছিল, লেট মি ইউজ এ ডিফারেন্ট সিস্টেম এপিআই কল। এই ধরনের জিনিসগুলা এআই করবে যতক্ষণ পর্যন্ত আমরা ওই বাউন্ডারিটা সেট করে না দিচ্ছি। যেমন এই ক্ষেত্রে একটা প্রপার প্রম্পট মেবি যে আমাকে এই ফাংশনটা লিখতে হেল্প করো, বাট এটার এই রিকোয়ারমেন্ট আছে যে চার্জ পেমেন্ট যদি হয়ে যায় আমাকে পুরা এই জিনিসটাকে একটা সিঙ্গেল ট্রানজাকশন হিসেবে ট্রিট করতে হবে, একটা হলে পরেরটা হতে হবে, পরেরটা হতে হবে, যদি একটা হয় এবং বাকিগুলো না হয় দেয়ার শুড বি আ রোল ব্যাক, হ্যাজ টু বি আ রোল ব্যাক ফিচার, এটা রোল ব্যাক অটো রোল ব্যাক হবে, রাইট? চার্জ পেমেন্ট আইডা ইম্পর্টেন্ট হবে। এই ধরনের যে সিচুয়েশন গুলা বা এটার যে কনসিস্টেন্সি মডেল কি হবে, এগুলো কিন্তু আমরা এআই কে বলবো এবং এআই তারপরে ওইটা করবে, আদারওয়াইজ সে কিন্তু করবে না। এখন যেই ফান্ডামেন্টাল গুলোর ব্যাপারে জানে না, হাউ উইল হি ডিরেক্ট এআই টু ডু দিস, রাইট? সো একটা বেসিক সফটওয়্যার বানায় ফেলা এখন ইজ ভেরি ইজি। আমার একটা প্রোডাক্ট আইডিয়া আছে, প্লিজ বিল্ড দ্য প্রোডাক্ট এআই, ভেরি ইজি, নো ডাউট। আসল প্রবলেম গুলো আসে এই প্রোডাক্টটাকে যখন এখন আমি কারোর সামনে নিয়ে যেতে চাই, দেয়ার আর লটস অফ প্রবলেমস। আমার যদি পেমেন্ট কালেকশন থাকে আমার এই প্রোডাক্টে এবং প্রপারলি ইমপ্লিমেন্টেড পেমেন্ট কালেকশন যদি না হয়, তাহলে আমি এই ধরনের প্রবলেম গুলো ফেস করবো, রাইট? সো এখন এই মানে এই যুগে এসে যখন আমরা বলি যে এআই আমার জব নিয়ে ফেলবে, ইটস নট ট্রু। এআই আসলে আমাদেরকে অনেক সময় গিভ ব্যাক করতেছে, যে আমাকে ফ্রি আপ করতেছে, যে নাও ইউ নিড টু পে অ্যাটেনশন টু আদার থিংস হুইচ ইজ ওয়ে মোর ইম্পর্টেন্ট। একদম শুরুর দিকে যখন এআই আসলো সবাই খুব লাইক কোডিং নিয়ে এবং স্পেশালি যারা কোড নিয়ে খুবই ফ্যাসিনেটেড তারা বলা শুরু করলো আরে এখানে ফোকাস করতেছে কেন, যারা এলএলএম বানাচ্ছে, এআই বানাচ্ছে, মেশিন লার্নিং নিয়ে অ্যাডভান্সমেন্ট করতেছে, তারা কেন অন্য জিনিসগুলো আমার থেকে নিয়ে ফেলেন, এটা তো আমার ক্রিয়েটিভ সেক্টর। অন্য জিনিসগুলো কিরকম যে আচ্ছা আমাকে খাবার আগায় দিবে, এই করবে সেই করবে, হোয়াট এভার অল দ্য ফিজিক্যাল স্টাফ যেটা আমরা এনজয় করি না সেগুলোতে ফোকাস করুক, কেন কোডে ফোকাস করতেছে? বাট টেক এ স্টেপ ব্যাক and think about it properly. আসলে কোডিং itself is a mundane work. It's a glorified typist job. আমি এটা বলতেছিলাম ইনিশিয়ালি, কাউকে কাউকে হার্ড করতে পারে, but just think about it taking a step back. Just look at what are the things that you were doing as part of coding. Coding আমরা যে লিখতাম
it was for machines, and whatever the beautification we were doing, it was for us to make it look better and everything. Performance coding এর কথা যাচ্ছি না. Performance coding is still the norm, still the part of it, and that's exactly what I'm trying to focus. And performance coding comes from that system knowledge, and which is not going away. AI এর কারণে এটা চলে যাচ্ছে না, এটা আরো প্রমিনেন্ট হচ্ছে AI এর কারণে, কারণ আমরা এখন আসলে AI কে দিয়ে কোড লেখাচ্ছি, মানে ও আমার হয়ে কোড লিখতেছে, তখন আমার উপরে অনেক বড় রেসপন্সিবিলিটি যে আমার আন্ডারে ডেলিগেশনে যে কাজ করতেছে, হি হ্যাজ টু ডু বেটার, and that means I have to instruct and make them better, I have to mentor them better, right? Anyway, আমার মনে হয় আমি একটু আগে হ্যান্ড রেজ দেখলাম or something. মিনাল ভাই নামে একজন হ্যান্ড রেজ করছে। জি ভাই বলেন। আপনি পসিবলি অন মিউট যদি আপনি কথা বলে থাকেন। সরি, আমি জাস্ট বাটনটা ট্রাই করতেছিলাম। ও আচ্ছা আচ্ছা, ওকে। সো এখন আমাদের আসলে বেটার একটা মেন্টাল মডেল থাকতে হবে আমাদের সিস্টেমের, কারণ আমরা এখন সিস্টেমের কাজ করাচ্ছি খুবই এআই কে দিয়ে, এবং এখন আসলে অনেক অ্যাডভান্সড এআই যে মডেলগুলো আছে যারা এখন রিজনিং করতে পারে, কিন্তু তারা রিজনিং করে বাই দ্য ওয়ে আমার ইনস্ট্রাকশনের উপর বেস করে, আমি যে বাউন্ডারিটা সেট করি তার উপর বেস করে। আমি যদি ওকে বলি যে তুমি, যেমন একটা জিনিস চিন্তা করেন, একটা জুনিয়র ইঞ্জিনিয়ারকে আপনি যদি বলেন তোমার কাজ হচ্ছে জাস্ট ফিচারটা ইমপ্লিমেন্ট করা, তোমার কিচ্ছু ভাবার দরকার নেই, তাহলে ওই জুনিয়র ইঞ্জিনিয়ার আজীবন ফিচার ইমপ্লিমেন্ট করতে শিখবে, সে খুবই দক্ষ হয়ে যাবে খুব সুন ওই সিনট্যাক্সে, ওই কোডিং ফ্রেমওয়ার্ক যেটা আপনাদের আছে অর হোয়াট এভার, বাট সে কখনো এটার আউটসাইডে ভাববে না আমার ফেলিয়ার কি হতে পারে, আমার কি কারণে এটা ফেল করতে পারে, আমার কোন ধরনের কেসে আমার কি ভাবা উচিত। সো এই যে ডিরেকশনাল ক্যাপাসিটিটা ইটস স্টিল আমাদের আগেও আমাদের উপর ছিল, এখনো আমাদের উপর, এখন এটা আরো মাচ বিগার স্কেলে। সো আমাদের এখন আরো বেশি বেশি ফোকাস করতে হবে এই ধরনের বেসিক সিস্টেম মডেলগুলোর উপরে, নেটওয়ার্কিং গুলা কিভাবে কাজ করতেছে, ডেটাবেস গুলা কিভাবে কাজ করতেছে, ডিস্ট্রিবিউটেড সিস্টেমে কি ধরনের জিনিস মাথায় রাখতে হয়, কনকারেন্ট সিস্টেম হ্যান্ডেল করার জন্য, কনকারেন্ট কল হ্যান্ডেল করার জন্য কি ধরনের জিনিস মাথায় রাখতে হয়, এই জিনিসগুলো এখন আরো বেশি ভালো জানতে হবে। ভেরি রিসেন্টলি এক ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, ওনারা একটা খুবই ইন্টারেস্টিং জিনিস ইমপ্লিমেন্ট করতেছে ইপিবিএফ দিয়ে। সো এবং ওনাদের যে ইমপ্লিমেন্টেশন আসলে ওনারা অনেকখানি কার্নেলকে বাইপাস করতেছে। আসলে ওনাদের দরকার হচ্ছে যত র কম্পিউট ইউজ করতে পারা যায় ওনাদের কোডে। এবং আমি খুবই মানে কিউরিয়াস হয়ে আস্ক করতেছিলাম যে কতটুকু এআই ইউজ করেন, এবং ওনার কথা হচ্ছে যে আমরা প্রচুর এআই ইউজ করি, বাট ইয়েস আমাকে খুবই খুবই স্পেসিফিক ওয়েতে ওকে বলে দিতে হয় যে হোয়াট আর দ্য থিংস আই ওয়ান্ট, হোয়াট আর দ্য থিংস আই ডোন্ট ওয়ান্ট, and how I want it, right? And that's exactly is the point. উনি AI ইউজ করতেছে টু জেনারেট দ্য কোড, যে রাস্টের কোডটা জেনারেট হচ্ছে ওনার ইপিবিএফ প্রোগ্রামের জন্য, এটা উনি জেনারেট করতেছে। সো দ্যাটস নট এ বিগ ডিল, উনি ইভেন নট এ গ্রেট রাস্ট প্রোগ্রামার, উনি জাস্ট রাস্ট শেখা শুরু করছে টু বি এবল টু রিভিউ দ্য এআইস কোড। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট ওনার ফোকাস ইজ ভেরি ডিফারেন্ট। ওনার ফোকাস হচ্ছে যে এই কোডটা এতটুকু সিপিইউ সাইকেলের বেশি ইউজ করতে পারা উচিত না, এই কোডটা এতটুকু বেশি মেমোরি ইউজ করলে তুমি আমার প্রোফাইলিং এ ফ্ল্যাগ করবা, মেট্রিক রিপ্লেস করবা যে দিস ইজ এই পরিমাণ মেট্রিক ইউজ করতেছে। সো ওই সিস্টেম ফান্ডামেন্টাল গুলা ইজ ইভেন মোর ইম্পর্টেন্ট নাও আমরা সবাই আসলে এত লো লেভেল প্রতিদিন ডিল করি না, বাট ইভেন আমরা যখন লো লেভেলও ডিল না করি, আমরা যখন একটা এপিআই লিখতেছি, একটু আগে একটা এক্সাম্পল দিলাম, এই ধরনের এপিআই আমরা পসিবলি এভরিডে লিখি। সো এখন এই এপিআই গুলো আমাদেরকে আর নিজেদেরকে কষ্ট করে লিখতে হবে না, মোস্ট অফ দ্য থিংস এআই ক্যান ফিগার ইট আউট, বাট আমাদেরকে কষ্ট করে ফিগার আউট করতে হবে এই এপিআই এর কোন কোন ফেলিয়ার মোডস আছে, এই এপিআই এর কোন কোন জিনিস আমি অবজার্ভ করতে চাই, এই এপিআইটা কোন ধরনের সিনারিওতে আমি কোন ধরনের ডিসিশন নিতে চাই, এগুলো এখন আমার উপরে, আমার ডেফিনেশন অফ ডান আমার উপরে, এবং সেটা আমি আসলে ইনস্ট্রাক্ট করতেছি। সো ইন ওয়ান সেন্স আমরা সবাই আসলে একটু সর্ট অফ প্রোডাক্ট ম্যানেজার, বিজনেস অ্যানালিস্ট টাইপের রোলে চলে যাচ্ছি, এন্ড উইচ ইজ ফর গুড, বিকজ আমরা এখন থিঙ্ক থ্রু করতেছি, নট দি আদার ওয়ে অ্যারাউন্ড। আমরা এখন সবকিছু ভাবতেছি নট, এবং আমরা এর ফলে আমরা ডিটেল ওরিয়েন্টেড হবো। আসলে ওভার দ্য পিরিয়ড অফ টাইম আমাদের ডিটেল ওরিয়েন্টেশন আরো বাড়বে। ওকে, সো ফার আমরা যেটা ডিসকাস করলাম এটার সবই অল গুড, বাট আসলে এই পয়েন্টগুলোর একটা মেটা পয়েন্ট হচ্ছে যে সবকিছুতে আসলে কনটেক্সটটা ম্যাটার করে। আমি এআই কে কি বলতেছি এটা খুব লার্জ স্কেলে ম্যাটার করে, লাইক ওকে আমি এক্স্যাক্টলি কি কনটেক্সট দিচ্ছি
ওইটা ওর জন্য ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। আদারওয়াইজ ও ভালো রিজনিং করতে পারবে না, আদারওয়াইজ ওর ইমপ্লিমেন্টেশন ভালো হবে না, রাইট? কিন্তু আমরা অলরেডি জানি এআই মডেলগুলা হাউ মাচ দে ক্যান হ্যান্ডেল এট দ্য সেম টাইম, রাইট? আমি জানি না আপনারা অলরেডি জানেন কিনা যে আমরা যে এআই মডেলগুলোর কথা বলি, আমরা যখন এদের সাথে ইন্টারেক্ট করি, এই যে একটা কনটেক্সট সাইজ বলে যে এত টোকেন সাইজ, কেউ বলতে পারবে এটার মানে কি? যে 1.8 মিলিয়ন, লেটস একটা এক্সাম্পল, 1.8 মিলিয়ন টোকেন সাইজ, হোয়াট ডাজ দ্যাট মিন? একটা সিঙ্গেল কনটেক্সটে এই পরিমাণ টোকেন সে রিড করতে পারবে আর কি, ফিট করা যাবে তাকে। রাইট। সো এই মডেলগুলো আসলে অলওয়েজ একটা লিভিং বিং এর মতো, লাইক আমরা অ্যাজ এ হিউম্যান বিং যখন একে অপরের সাথে কথা বলি, আমরা যেভাবে কথা বলি এই মডেলগুলো সেরকম, ওদের এই মুহূর্তে কোনো মেমোরি নাই। আমরা যখন বলি যে আমরা এই মডেলগুলোকে মেমোরি দেই, মেমোরিগুলো আমরা ক্রিয়েট করি, অ্যাজ ইন এমডি ফাইল। .md ফাইল আসলে কি? ওটা একটা মেমোরি। আমি আমার একটা সময়ের একটা স্ন্যাপশট বা আমার ডিসিশন গুলো আমি একটা জায়গায় লিপিবদ্ধ করে রাখতেছি অ্যাজ এন মার্কডাউন ফাইল। তাহলে আসলে ও যখন এই যে কনটেক্সটটা নিচ্ছে, এর মানে হচ্ছে ওর সাথে আমি যখন কথাটা বলি যে দেখো আমি এটা চাই, তখন আমি এই যে অ্যাডিশনাল যে মেমোরিগুলা, এতগুলো যে এই মেমোরিগুলোর ভিতরে যে টোকেন থাকে, এই মেমোরিগুলোর ভিতরে যে ডেটা থাকে, আমি এটা একসাথে বান্ডল করে ওকে পাঠাই। সো এভরি টাইম আই এম টকিং টু দ্য এআই, আমি আসলে এগুলো একসাথে পাঠাচ্ছি। সো ও শুধু আমার প্রম্পটটা নিচ্ছে না, ও আমার এই সবগুলো ডেটা একসাথে নিচ্ছে, এন্ড দ্যাটস দ্য কনটেক্সট উইন্ডো। এত যখন বলতেছি 1.8 মিলিয়ন টোকেনস, সে এতগুলো টোকেন একসাথে কনজিউম করতে পারে এবং একসাথে নিয়ে ওগুলোর উপরে রিজন করে আপনাকে এখন আউটপুট দিতে পারে। And the bigger the context window, the better, right? আমরা অলরেডি সেটা জানি। কিন্তু আসলে কি এই পরিমাণ টোকেন সাইজ আমরা দেখতেছি অলরেডি যে টোকেন সাইজ ইজ ওয়ান অফ দ্য বটলনেক, এবং যত বড় আসলে টোকেন সাইজ, ওই মডেলের প্রাইসিং তত বেশি, কারণ সে এতগুলো টোকেন একসাথে নিয়ে আউটকাম প্রডিউস করতে পারতেছে। সো ইটস যে যত বেশি তার তার তত প্রাইসিং এন্ড এভরিথিং। দ্যাট মিনস আমাদের একটা ইম্পর্টেন্ট সেগমেন্ট হচ্ছে আমি আসলে কতটুকু কনটেক্সট আমার এআই কে দিতে পারবো। যেমন আমি যদি আমার একটা কোড বেজে ঢুকে, সেজন্য মানে এই ওয়ান অফ দ্য টিপস এন্ড ট্রিক্স এর পার্টে আমরা যখন যাব তখন আসলে ওই জিনিসটা একটু এক্সপ্লেন করা যাবে। বাট আমি যদি এখন একটা এআই কে বলি যে দেখ, লেটস সে আমার একটা কোড বেজ আছে 20,000 লাইনস কোড বেজ। এখন 20,000 অফ লাইনস, আমি জানি না কতগুলো টোকেন, বাই দ্য ওয়ে, রাইট? ইউ হ্যাভ টু ব্রেক দেম আপ, all of those streaming and everything after that, কতগুলো টোকেন I don't even know. So let's say আমার একটা 20,000 লাইনের কোড বেস আছে এবং আমি ওখানে গিয়ে এআই কে বললাম পুরা কোড বেস পড়ো, ফিগার ইট আউট, রাইট, এন্ড তারপর ডু দিস ওয়ার্ক ফর মি, ওকে? এখন আমরা যে এজেন্টের কথা বলি, এজেন্টটা আসলে কিছুই না, এটা একটা লুপ, এটা একটা লুপে রানিং একটা প্রোগ্রাম, রাইট? ইটস জাস্ট আ প্রসেস। এজেন্টটা কি করতেছে? এজেন্ট একটা সিস্টেম কল করে ফাইলগুলো পড়তেছে, পড়ে ওই টোকেনের কনটেক্সটটা জেনারেট করতেছে ফর দ্য এআই, তারপর যে মডেল, ইনফারেন্স মডেল, ওকে সেন্ড করতেছে এই ডেটাটা একসাথে, রাইট? তারপর মডেল আবার রেসপন্স ব্যাক করতেছে, আবার সেটাকে এজেন্ট ইন্টারপ্রেট করে আমাদের হিউম্যানের জন্য বানাচ্ছে। দ্যাটস ইট। আমরা যে এজেন্টিক এআই বলতেছি, দ্যাটস দ্য অনলি থিং ইটস ডুইং অল অফ দোজ টুল কলস এন্ড এভরিথিং, রাইট? এখন আমি যদি এরকম একটা বিশাল কনটেক্সট দিয়ে দিই, এখন আমার মডেল যদি এটা নিতে না পারে, ফার্স্ট অফ অল এটা ফেল করবে, নাম্বার ওয়ান, ও নিবেই না। বাট এটা যদি নিতেও পারে, আমাদের এটা বুঝতে হবে যে এত বড় একটা কনটেক্সট নেয়ার পর ওর এটা রিজনিং করে ও কি কখনো এত শর্ট সময়ে এসে আমাকে একটা প্রপার ডিরেকশন দিতে পারবে? পসিবলি না। সো আমাদের উপরে এখন একটা অ্যানাদার পিস অফ দায়িত্ব চলে আসছে, নট জাস্ট থিঙ্কিং থ্রু বাট অলসো থিঙ্কিং ইট হাউ ডু উই এক্সপ্রেস, which is communication. So আমরা কিভাবে আসলে কমিউনিকেট করি, আমরা যখন নর্মালি কমিউনিকেশনের ব্যাপারগুলো শিখি, আমরা কি শিখি যে যখন আসলে আমরা উপরের দিকে যাই পজিশনের, সিনিয়র ইঞ্জিনিয়ার, হোয়াট এভার, হাউ ডু উই ডিফাইন সিনিয়রিটি? সিনিয়রিটি কি এই কারণে যে আমি এই লোকটা এখন ভালো কোড বুঝে, ভালো সিস্টেম আন্ডারস্ট্যান্ডিং আছে, অফকোর্স দ্যাট, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট একটা আলাদা জিনিস চেঞ্জ হয় সিনিয়র পার্সনটার জন্য। এই পার্সনটা এখন অন্য লেয়ারের পিপলদের সাথে, স্টেক হোল্ডার, প্রোডাক্ট ওনার, সিটিওস, যারা অন্য ল্যাঙ্গুয়েজে কথা বলে, ওটা নিয়ে এসে ইন্টারপ্রেট করে টিমকে দিতে পারে। আবার টিমের ইন্টারপ্রিটেশন উইচ ইজ ভেরি ভেরি টেকনিক্যাল লো লেভেল, ওটা নিয়ে ওদেরকে বিজনেস ল্যাঙ্গুয়েজে দিতে পারে। দ্যাটস দ্য মেজার অফ সিনিয়রিটি। আপনি দেখবেন যত সিনিয়র পিপলে যাচ্ছেন তারা এই জিনিসটা খুব ভালো পারে, হাউ টু টক টু এ সিটিও, রাইট? হাউ টু টক টু আ ডিফারেন্ট স্টেক হোল্ডার। নাও এআই যখন আমাদের এই বটল নেকটা থেকে সরাই ফেলতেছে যে আচ্ছা নাও তোমার কোনো কোডিং রিলেটেড বটল নেক নাই, ফোকাস অন ইউর ওয়ার্ক, তখন আসলে মেজর ইয়েটা চলে আসতেছে আমি কমিউনিকেশনটা কিভাবে করব।
সো এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি যে যদি আমি এটাকে এভাবে বলি যে অ্যাড ক্যাশিং টু দিস সার্ভিস, ফলো দ্য এক্সিস্টিং কোডিং প্যাটার্নস অ্যান্ড অ্যাড নেসেসারি টেস্টস টু কনফার্ম ফাংশনাল কারেক্টনেস। আমি যখন এটা বলতেছি ইটস নট এ ব্যাড প্রম্পট, ইটস এ গুড প্রম্পট, বাট এটার আসলে অনেক ওপেন এন্ড আছে। আমি যখন বলতেছি ফলো দ্য এক্সিস্টিং কোডিং প্যাটার্নস, দ্য এজেন্ট হ্যাজ টু গো থ্রু এন্টায়ার কোড বেস, ফিগার আউট অল দ্য এক্সিস্টিং প্যাটার্নস আই এম ইউজিং, আনলেস আমার একটা প্যাটার্নস ডট এমডি অর সামওয়্যার ডিফাইন্ড আছে যে কিভাবে আমি এখানে কোড লিখি, সে এগুলো ফিগার আউট করতে হবে, তাকে দেখতে হবে, এরপর গো থ্রু করতে হবে, কারণ আমি এটাকে ওপেন এন্ডেড রাখছি। আমি যদি এই প্রম্পটটাকে একটু মডিফাই করে দেই যে অ্যাড ক্যাশিং টু দিস সার্ভিস, আমরা অলরেডি রেডিস ইউজ করি এবং রিকোয়েস্ট হচ্ছে 3টা রেপ্লিকা থেকে এখন সার্ভ করে, এন্ড পয়েন্টটা রিড হেভি বাট কারেক্টনেসটা মোর ইম্পর্টেন্ট। মানে আমি এখন ডিটেইল দিচ্ছি ডেটা কতক্ষণ স্টেল থাকতে পারবে এন্ড এভরিথিং। এখন আমি যখন এইরকম একটা প্রম্পট দেই, এআই এর জন্য অনেকগুলো জিনিস ক্লিয়ার হয়ে গেছে, ওর এখন পুরা কোডিং এ ঢোকার দরকার নেই, ওর এখন পুরা কোডিং এ যেমন follow the existing repository pattern used by X. What did I mean by X? X is possibly a file যেখানে আপনি আপনার প্যাটার্ন লিখে রাখছেন, or something else, maybe একটা স্পেসিফিক কোডিং ফাইল আপনি মেনশন করে বলছেন ওখানে যে ধরনের প্যাটার্ন ওইভাবে ফলো করো, রাইট? এখন এআই এর জন্য, এজেন্টের জন্য ইভেন doesn't have to do everything. ও খুব দ্রুত এআই এর কাছে যাবে, খুব দ্রুত এই স্পেকটা নিয়ে যাবে এন্ড বাউন্ডারি ইজ সেট, তখন এআই এটার উপরে মাচ বেটার আউটপুট দিবে, রাইট? এই যে কমিউনিকেশনটা হ্যান্ডেল করা, এই যে আমি কিভাবে কনটেক্সটটা ম্যানেজ করবো, যে কনটেক্সট ইজ ওয়ান অফ দ্য বটলনেকস অফ কোর্স, আমাদের ইনফাইনাইট অ্যামাউন্ট অফ কনটেক্সট নাই, বাট ইভেন ইফ উইথ এ বিগার কনটেক্সট দ্য প্রবলেম ইজ কিভাবে ও থিঙ্ক ইট থ্রু করবে এবং বের হয়ে আসবে ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্য রিজনিংটা কিভাবে হবে ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার এটা বেটার যে ও 3বার আইটারেশন করতে হলো না ওর সাথে ব্যাক এন্ড ফোর্থ, রাদার দেন আমি এমন ভাবে গুছায় জিনিসটা ফার্স্টে বলে দিতে পারলাম যে ও আমাকে প্রথমবারই যে আউটপুটটা দিচ্ছে is close to good enough, right? So এটা একটা bottleneck যেটা আমাদেরকে অনেক ভালো করতে হবে এখন। Now that we don't have to focus on code, we have to focus on this part, which is how do I express myself in a way যে AI টা জিনিসটা নিয়ে properly execute করতে পারবে আমার মন মতো, and I don't have to be unhappy. তো আমরা আসলে স্লোলি একটা রোলের দিকে দেখতেছি যে শুরু থেকে এখন পর্যন্ত যেটা দেখলাম, আমরা আসলে যেই রোলে চলে যাচ্ছি স্লোলি এন্ড স্লোলি, ইচ এন্ড এভরি ওয়ান অফ আস, আমরা এখন আর এক্সিকিউটর না, কোডার না। প্রিভিয়াসলি আমরা বলতাম ও আই এম এ কোডার, লাইক কোডার শুনতে ভালো লাগতো, এখন আর কোডার না, এখন আমরা আর্কিটেক্ট। এভরিবডি ইজ ট্রান্সফর্মিং ইনটু অ্যান আর্কিটেক্ট রোল। সবার এখন একটা অর্কেস্ট্রেশন চলে আসতেছে যে আমি আসলে ডিফারেন্ট এআই এজেন্ট দিয়ে, এআই দিয়ে, এখন যারা আসলে ওপেন কোড গো বা এরকম আরো কিছু ওই রাউটার টাইপের মডেল ইউজ করেন, তারা অলরেডি জানেন যে দেয়ার আর ডিফারেন্ট এআই মডেলস ইউ ক্যান ইউজ অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম। সো অনেকে যেটা করে যে খুবই পাওয়ারফুল একটা এআই মডেলকে থিঙ্কিং এর জন্য রাখে, যে যাকে একটা বিশাল প্রবলেম দিলে সে বের করে, আর কিছু ছোট ছোট মডেল যাদের কনটেক্সট সাইজ কম তাদেরকে ওয়ার্কার হিসেবে রাখে, তাদেরকে স্পেসিফিক একদম স্লাইসড একটা ওয়ার্ক দেয়, ওইটুকু কাজ করে বের হয়ে আসে, আউটপুট দেয়, অনেকে এটা করে। সো বাট এট দ্য সেম টাইম এই পুরো প্রসেসটার একদম টপ লেভেল অর্কেস্ট্রেশনটা আপনি করতেছেন। সো আপনি অ্যাজ এন ইঞ্জিনিয়ার মনে করতে পারেন হাইপোথেটিক্যালি, এন্ড উইচ ইজ ভেরি মাচ ট্রু, যে আপনার অলওয়েজ আপনার সাথে একটা টিম আছে এখন, ইফ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট, যেমন ক্লড, তারপর আরো কিছু কোডিং এজেন্ট আছে যাদের মধ্যে আপনি অ্যাকচুয়ালি ওরকম অর্কেস্ট্রেশন ক্রিয়েট করতে পারেন। আপনি ডিফাইন করে দেবেন এই এজেন্টের রোল এটা, এই এজেন্টের রোল এটা, তারপর আপনি একটা অর্কেস্ট্রেটর এজেন্ট রাখবেন, তারপর বলবেন যে তুমি এই কাজটা নাও, নিয়ে কাকে কিভাবে দিবা ফিগার আউট করো, আমার কাছে কনফার্ম করো, বাট দেন এভাবে অর্কেস্ট্রেট করো। সো দ্যাট এক্সিস্ট টুডে অ্যাজ এ প্যাটার্ন, এন্ড দ্যাট মিনস আমরা আসলে ওই যুগটায় অলরেডি চলে আসছি যেখানে আমাকে এখন অনেক বেশি ভাবতে হবে অ্যাজ অ্যান আর্কিটেক্ট, not anymore as a coder. I don't have to think about coding. I have to review their code. So আমার এখনো কোডিং জানতে হবে, আমার এখনো ফান্ডামেন্টাল জানতে হবে, বাট আমার আসলে ওই জায়গায় যেতে হবে না যেখানে আমাকে কোডটাও প্রডিউস করতে হয় নিজের, আমাকে লাইন্স ডকুমেন্টেশন গো থ্রু করে আর কিছু ফিগার আউট করতে হবে না। সো আমরা যদি প্রিভিয়াস সাইকেলটা দেখি, আমাদের এক্সিকিউটর মাইন্ডসেটের সাইকেলটা কি ছিল? থিঙ্ক, টাইপ, কম্পাইল, ডিবাগ, রিপিট, রাইট? আমরা লিখতাম, কোড লিখতাম, চিন্তা করতেছি ডেফিনেটলি, but again like I was saying, very isolated. This is my problem, this is what I'm trying to write. আমরা কোডটা লিখতেছি, trying to compile it, debug করতেছি whether it's not looking good, okay repeat করো, এটাই করতেছিলাম। এখন আমরা কি করতেছি, এখন আমরা কি করতে হবে, আমরা এখন আসলে ডিফাইন করব what exactly we want,
এটার একটা প্রপার কনটেক্সট দ্বারা করাবো, লাইক আই ওয়াজ সেইং, নাও ইউ হ্যাভ টু ডিফাইন এ কনটেক্সট হুইচ ইজ, আমরা যেমন এখানে একটা অপটিমাইজেশনের ব্যাপার চলে আসতেছে। এখন আপনি এআই কে ইনস্ট্রাকশন দিয়ে অনেক অপটিমাইজেশন, সিস্টেম অপটিমাইজেশন আপনি ওকে দিয়ে করাইতে পারবেন। কেন? আপনার পক্ষে আসলে সব সিস্টেম লেভেল ডিটেল জানা পসিবল না, কিন্তু আপনি জানেন হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। যে আচ্ছা আমি চাই না আমার লেটস সে ক্যাশ মিস এই পরিমাণ এর বেশি হোক, সো হোয়াট এভার অপটিমাইজেশনস ইউ হ্যাভ টু ডু অন ক্যাশিং লেয়ার, ডু দ্যাট। আপনি আপনার ইনস্ট্রাকশন দিবেন হয়তো এভাবে, আপনি হয়তো ওকে ইনস্ট্রাকশন দিবেন এটাও কিভাবে ভেরিফাই করবে, বাট আপনার ওই ডিটেইলে যেতে হবে না। সো আপনি কনটেক্সচুয়ালাইজ করতেছেন যে এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান্ট, হোয়াট এক্স্যাক্টলি আপনি কি বলতে চান এআইকে। সো এই কনটেক্সচুয়ালাইজ লেয়ারে আপনার একটু অপটিমাইজেশন চলে আসতেছে, যে আপনি ওকে সব ইনফরমেশন দিবেন না। আপনি যদি সব ইনফরমেশন দেন, আপনি মনে করতেছেন আউটপুট ভালো পাবেন, না, ওটা অপটিমাইজ আউটপুট না। আপনার ভালো আউটপুট পাইতে হলে আপনার এই দুই প্রথম ডিফাইন এন্ড কনটেক্সচুয়ালাইজ লেয়ারে ভালো সময় স্পেন্ড করতে হবে অ্যাজ এ থিঙ্কার, অ্যাজ এন আর্কিটেক্ট। এরপরে হচ্ছে ডেলিগেশন টু দ্য অল দ্য এআইস, ইন্সপেক্ট, যেটা আমরা করতে হবে অফকোর্স, রিভিউ করা, অর ইভেন আপনি যদি আরো স্মার্টার হন, আপনি কিছু রিভিউয়ার রোল ক্রিয়েট করবেন, যাদেরকে আপনি যেভাবে রিভিউ করেন, যে পয়েন্টগুলোর উপর রিভিউ করেন, ওগুলো ওদেরকে শিখাবেন, ওদেরকে ওগুলোর উপর ট্রেন আপ করে রাখবেন, ওদেরকে ওই মেমোরি ওই কনটেক্সট দিয়ে রাখবেন। এরপরে যখন প্রবলেম হচ্ছে এরা ফিক্স করবে, আপনি আইদার আপনি এজেন্ট দিয়ে রিভিউ দিচ্ছেন বা আপনি রিভিউ দিচ্ছেন, এআই ফিক্স করবে, ভ্যালিডেট করবে, এন্ড দ্যাটস দ্য রিপিটেশন সাইকেল। সো আমরা যেখানে ছিলাম সেখান থেকে আমরা আসলে এখন অনেক চেঞ্জ হয়েছে, দ্যাটস ওয়াই আমাদের স্কেল এখন কিন্তু আসলে অনেক বেড়ে যাবে। এআই আমাদের জব নিবে না, আমাদেরকে আসলে অনেক ডিফারেন্টলি এনেবল করতেছে এআই রাইট নাও। all the firing that we hear, by the way, just a disclaimer, so far যতটুকু দেখলাম আর কি, ইন্টারনালি হোক যেভাবেই হোক, ওগুলো আসলে কখনোই এআই ইনডিউসড না, এগুলোর সাথে এআই এর কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এটা সম্পর্ক থাকে যে হয়তো এআই অর্গটাতে একটু বেশি ফান্ডিং দিবে, ইটস এগেন রিঅর্গ প্রবলেম। এটা একটা রিঅর্গ প্রবলেম একটা অর্গের জন্য, একটা বিজনেসের জন্য সবসময় এটা কন্টিনিউয়াস রিঅর্গ চলে। সো এটা একটা রিঅর্গ প্রবলেম, যে আমি আমার এই ইনভেস্টমেন্ট, আমার 3টা পোর্টফোলিও আছে, আমি এই পোর্টফোলিওতে বেশি ইনভেস্ট করতে চাই, তাহলে আপনি কি করবেন? এই পোর্টফোলিও থেকে খরচ কমাবেন। এন্ড দ্যাটস হোয়াট ইজ হ্যাপেনিং মোর এন্ড মোর। ইটস নট নেসেসারিলি যে এআই এর কারণে এই লোকগুলোর জব চলে যাচ্ছে, ইট মেক্স নো সেন্স, এন্ড ইটস নট হ্যাপেনিং বাই দ্য ওয়ে। সো ডেলিগেশন ভার্সেস অ্যাবডিকেশন, এটা একটু বলতেছিলাম। অ্যাবডিকেশন হচ্ছে যে স্টেজে, যেই প্রসেসটাতে আমরা আসলে একটা, লেটস সে আমি আমার থ্রোন ছেড়ে দিলাম, যে আজকে থেকে এই থ্রোনে তুমি, রাইট? ডেলিগেশন ইজ ডিফারেন্ট। ডেলিগেশন মানে হচ্ছে আমি স্টিল ওনার, আমি আপনাকে দিয়ে বলবো আমি তোমার থেকে এটা এক্সপেক্ট করি, এন্ড উই হ্যাভ এ ভেরি প্রপার মডেল, এন্ড আমি আপনার মাধ্যমে কিছু গেট ডান করে নিচ্ছি। উই আর স্টিল পার্ট অফ দ্য সেম ফ্লো, সেম স্ট্রাকচার, রাইট? সো আমরা লেফট সাইডে যে এক্সাম্পলটা দেখতেছি সেটা হচ্ছে অ্যাবডিকেশন। ইজ মোর লাইক আমি বলতেছি বিল্ড এক্স ফর মি, আমাকে সাজেস্ট করো এটা কিভাবে বেটার বানানো যায়, কোনো কর্নারের দিকে তাকাবা না, বাট কিভাবে আর অন্যরা বানায় সেটা দেখো, এবং কোর্স কারেক্ট করো নিজেকে অ্যাজ ইউ ফাইন্ড ইস্যুস। অলরেডি অবভিয়াস যে এটা ভেরি ভেরি ওপেন এন্ডেড ইনস্ট্রাকশন। সো এআই উইল বি অ্যাজ ক্রিয়েটিভ অ্যাজ পসিবল, এবং আপনি দেখবেন 5-6 আইটারেশনের পরে আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন এবং চিন্তা করতেছেন হোয়াট এম আই ডুইং রং। অথচ এই কথাটাকে আমরা ডিফারেন্টলি যদি বলি যে এটা হচ্ছে আমার ডেফিনিশন অফ আউটকাম, এই হচ্ছে তোমার কনটেক্সট, দিজ আর দ্য থিংস ইউ শুড নো, ইউ শুড বি অ্যাওয়্যার অফ, রাইট? এবং দিজ আর দ্য থিংস তুমি একদমই করা যাবে না, এগুলো তোমার কনস্ট্যান্ট। এগুলো যদি আমি দেই, তারপর আমি বললাম যে তুমি এবার ইমপ্লিমেন্টেশনটা ফিগার আউট করে আমাকে দেখাও, আমাকে রিভিউ করতে হবে আনটিল আমি সাইন অফ করি, তুমি এটা প্রসিড করবা না ইমপ্লিমেন্টেশন, এবং ফোকাস করে এই জিনিসগুলোর উপরে। সো আমরা এখানে যেটা করতেছি এটা একটা প্রপার ডেলিগেশন, যে আমি যদি আমার কাজটা অন্য একজনকে দিতাম, ঠিক যেভাবে তাকে বলে যেতাম যে আমি হলিডেতে যাচ্ছি, প্লিজ হোল্ড দ্য ফোর্ট, আমি ঠিক যেভাবে বলতাম সেটা হচ্ছে ডেলিগেশন। আমি যেটা লেফটে বলতেছি ইটস নট ডেলিগেশন, আমি জাস্ট ছেড়ে দিচ্ছি, ডু ইউর থিং, ইট ডাজন্ট ওয়ার্ক ইন উইথ এআই, এভাবে কখনোই কাজ করবে না, রাইট? সো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সো ফিউ টিপস এন্ড ট্রিক্স এর মধ্যে যে কোন ধরনের জিনিসগুলো আসলে এআই এর সাথে খুব ভালো, খুব ইজিলি এবং দ্রুত করা যাবে, যেসব কাজের মধ্যে অ্যাম্বিগুইটি খুব কম, যে ওকে আসলে থার্ড পার্টি বা আপনাকে কম আস্ক করতে হবে, যেমন মনে করেন যে কোনো ক্রাড এপিআই ইমপ্লিমেন্টেশন বা নর্মাল ইভেন সিম্পল এপিআই যেটার সাইড ইফেক্ট কম, 2-3 ডিফারেন্ট সার্ভিসের সাথে ইয়া করতে হবে না, লেটস সে ডিবি আপডেট এন্ড দ্যাটস ইট, সামথিং লাইক দ্যাট। বা কখনো অ্যাডাপ্টার লিখতে হবে, অথবা একটা বয়লার প্লেট লিখতে হবে, বা মাইগ্রেশন স্ক্রিপ্ট লিখতে হবে, রাইট?
টেস্ট জেনারেশন ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট এরিয়া বাই দ্য ওয়ে, যেখানে এআই খুবই সাকসেসফুল। ইউনিট টেস্ট বলেন বা ইন্টিগ্রেশন টেস্ট বলেন, বিকজ ইটস ইজি, রাইট? ওর জন্য ফিগার আউট করা ইজি যে আমার কোডের কন্ট্রাক্ট কি, আমি কি চাই, এটা বলে দিলে ও ফিগার আউট করতে পারে। তারপর ডকুমেন্টেশন, এসডিকে লেখা, রিপিটেটিভ যদি কোনো ইউআই থাকে সেগুলো লেখা, তারপরে যে কোনো ধরনের লগ অথবা মেট্রিক ইনস্ট্রুমেন্টেশন যদি অ্যাড করতে হয় আমাদের কোডে, কোনো ধরনের স্ট্যাটিক ফিক্স করতে হয়, এগুলো খুবই লো বার এরিয়া যেগুলোতে আপনি খুবই স্পিড আপ করতে পারবেন আপনার কাজ। সো ওয়ান অফ দ্য স্ট্র্যাটেজি কুড বি আপনার একটা ওয়ার্কার খুবই লো কন্টেক্ট নট টু বিগ অফ এ কন্টেক্ট সাইজ একটা এআই থাকতে পারে আপনার এজেন্টের সাথে অ্যাটাচ, যেটা লেটসে আপনার নাম দিচ্ছেন আপনি ওকে ওয়ার্কার, হোয়াটএভার আপনার যেভাবে নাম দিতে ভালো লাগে, বাট ওর জব হচ্ছে এই ধরনের ছোটখাটো কাজ নিয়ে এক্সিকিউট করতে পারে এবং প্রপারলি এক্সিকিউট করতে পারে। সো আপনি একটা গার্ড রেল সেট করে দিচ্ছেন যে দিস ইজ হাউ ইউ এক্সপেক্টেড এভরিথিং, আর খুবই ওয়েল স্কোপড একটা ওয়ার্ক, এবং যেহেতু ওর কনটেক্সট ছোট, খুবই চিপ, ও কাজটা দেখবেন ঠিক ভালোভাবে করতেছে। যখন মিডিয়াম অ্যাম্বিগুইটি চলে আসবে তখন আমাদের একটু স্ট্রং সুপারভিশন করতে হবে। আমাদের মডেলগুলা স্টিল লো কন্টেক্সট সাইজ হলে তেমন একটা সমস্যা হবে না, বাট আমাদেরকে অনেক ইন দ্যাট কেস আমাদেরকে অনেক স্ট্রং সুপারভিশন করতে হবে। কন্টেক্সট সাইজ যদি একটু বড় হয় আমাদের জন্য ভালো, সুপারভিশনের লেভেলটা কমে আসবে। যেমন ফিচার ইমপ্লিমেন্টেশন বোঝাই যাচ্ছে এটা মাল্টিপল রেপোজিটরি টাচ করতে পারে, মাল্টিপল সেগমেন্ট অফ ডোমেইন টাচ করতে পারে, ওটা আপনাকে বুঝে ওটার উপরে ওখানে আপনাকে সুপারভিশন করতেই হবে। বা পারফরমেন্স ইমপ্রুভমেন্ট, যেমন এআই কে আপনি বললেন আমি এই ধরনের পারফরমেন্স ইমপ্রুভমেন্ট করতে চাই, দেখবেন ও প্রোফাইলিং করে উল্টাপাল্টা অনেক কিছু নিয়ে আসছে। আপনি যদি এটা প্রপারলি না দেখেন, এমন হয়তো ও একটা সাইডে পারফরমেন্স ইমপ্রুভ করবে আরেক সাইডে একদম শেষ করে দেবে। সো এই জিনিসগুলো আপনাকে একটু চোখে রাখতে হবে। রিফ্যাক্টরিং যখন হয় তখন আসলে রিফ্যাক্টরিংটা আমরা করি আমাদের জন্য মোস্ট অফ দ্য টাইম, লাইক আই ওয়াজ সেইং, যদি আপনার কোডিং লেয়ার সবসময় অলওয়েজ, আমরা এখনো ওই স্টেজে পৌঁছাই নাই যে দেখা গেল কোডিং লেয়ার ইজ ইনভিজিবল, কমপ্লিটলি ম্যানেজ বাই এআই, ওই স্টেজে পৌঁছে গেলে আমরা আসলে এগুলো নিয়ে কম কেয়ার করবো। বাট টুডে আমাদের এখনো ওই এরিয়া এই এজ আসে নাই। সো রিফ্যাক্টরিং, ডিবাগিং, এই কাজগুলো যেহেতু এখনো স্টিল হিউম্যান সেন্ট্রিক, উই নিড দ্যাট হেল্প। ওইসব জায়গায় এআই কে একটু সুপারভাইজ করতে হবে একটু বেশি, বিকজ এখানে অ্যাম্বিগুইটির একটু বেশি, ওর কিছু ব্যাক অ্যান্ড ফোর্থ করতে হবে আমার সাথে টু কনফার্ম অ্যাজ এ হিউম্যান লাইক হোয়াট এক্স্যাক্টলি আই ডু ওয়ান্ট। একদম লাস্ট স্টেজের বা ক্যাটাগরি জিনিস যেগুলো, সেগুলো হচ্ছে খুবই হাই অ্যাম্বিগুয়াস জিনিস, মনে করেন আর্কিটেকচারাল ডিসিশনস। এআই আপনাকে বেসড অন ডকুমেন্টেশন হোয়াট এভার আপনাকে সাজেস্ট করবে যে এই ধরনের জিনিসগুলা বা এই ধরনের প্যাটার্ন গুলো এক্সিস্ট করে আর্কিটেকচারালি, বাট আপনি কখনো ব্লাইন্ডলি এটা ফলো করতে পারবেন না। ফর এক্সাম্পল, আপনি লেটস সে আপনি একটা কনসেনসাস মডেল বানাতে চাচ্ছেন বিটুইন মাল্টিপল সার্ভিস। এখন এআই এসে আপনাকে বললো এটার জন্য প্যাক্সাস আছে, এটার জন্য রাফট আছে, এবং ও আপনাকে এটা এক্সপ্লেইন করতে পারে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে দ্য ডিসিশন শুড বি ইয়োর্স। আপনাকে ওটা বেশ ভালো লেভেলের চিন্তা করে ডিসিশন নিতে হবে কোনটাতে আপনি যেতে চান। ও আপনাকে হেল্প করবে উইথ হোমওয়ার্ক, ট্রেড অফ কি, প্রোজ এন্ড কনস কি, বাট ইউ উইল টেক দ্য ডিসিশন। সো কারণ এগুলো অনেক হাই অ্যাম্বিগুয়াস ওয়ার্ক, বা কমপ্লেক্স যে কোনো ডিস্ট্রিবিউটেড কনসিস্টেন্সি ডিসিশন ফর এক্সাম্পল, বা কোনো একটা মাইগ্রেশন, আপনি লেটস সে EC2 তে ছিলেন এখন ECS এ চলে যাচ্ছেন, ওর সামথিং ল্যামডাতে ছিলেন এখন কিউবারনেটিসে চলে যাচ্ছেন, এটা আপনি পুরো জিনিসটা এর উপর দিয়ে দিতে পারবেন না। এটা বুঝতে হবে যে এটা কনটেক্সট সাইজ অনেক বড়। আমরা এজ এ হিউম্যান বিং ওভার দ্য ইয়ার্স যে এক্সপিরিয়েন্সটা নিয়ে আসছি, দ্যাট ইজ আওয়ার কনটেক্সট, এন্ড দ্যাটস হোয়াট উই আর ক্যারিং উইথ আস অল দ্য টাইম, রাইট? সো ওই কনটেক্সটটা তো আসলে রেপ্লিকেট করা পসিবল না এর জন্য। ওর একটা লেভেল অফ নোয়িং আছে, বাট দ্যাটস নট এক্সপিরিয়েন্স, দ্যাটস লার্নিং, দ্যাটস নলেজ। সো আপনাকে এই ব্রিজটা ক্রিয়েট করতে হবে বাই ইয়োরসেলফ। দ্যাটস ওয়াই এগুলোতে ব্লাইন্ডলি ডেলিগেট করা যাবে না, খুবই প্রপারলি দেখে শুনে বুঝে করতে হবে। সো বুঝতেছেন যে এই তিনটা ক্লাস অফ ওয়ার্ক আপনি যদি চিন্তা করেন, যে একটা ক্লাস অফ ওয়ার্ক, যে ফার্স্ট ক্লাস অফ ওয়ার্ক যেটা একদম লো অ্যাম্বিগুইটি ছিল, ওইখানে আপনার উইনিং মোমেন্ট বেশি। আপনি যদি ওই পার্টটুকু পুরোপুরি এআই এর হাতে অ্যাজ মাচ অ্যাজ ডেলিগেট করে দিতে পারেন, আপনি অলরেডি অনেক ফ্রি টাইম পাবেন টু ডু the second class and third class right. Even the second class is still supervision but mostly done by AI. So ওখানেও আপনি কিছু উইন গেইন করতে পারবেন আপনার ডে টু ডে লাইফে, যেখানে দেন তাহলে আপনি কোথায় সবচেয়ে বেশি টাইম স্পেন্ড করবেন ইজ দিস লেয়ার, দিস টাইপ অফ টাস্কস, যেখানে আপনাকে বেশি থিঙ্ক করতে হবে, and you should do that, and that means you are becoming architect more and more on the architect side of things than আমরা যেটা করতাম আগে like a coder and everything. So again, the meta point here is the more ambiguous the problem and the harder the result is to verify, the more human thinking you need. মানে এটা যত একই সাথে ambiguous problem plus একই সাথে রেজাল্টটা ভেরিফাই করা is hard, right? Multiple system,
মাল্টিপল থিংস ভেরিফাই করা ইজ ভেরি ডিফিকাল্ট। ওই জায়গাগুলোতে ইউ নিড ইয়োরসেলফ, আপনাকে থিঙ্ক থ্রু করতে হবে ওর সাথে সাথে, এবং আপনাকে ওকে দিতে হবে। ওকে, সো মাল্টি এজেন্ট ওয়ার্ক মডেল আমরা অলরেডি ছাড়া ভাবে একটু কাইন্ড অফ কভার করছি, যে 3 লেয়ার্স অর 3 ক্লাসেস অফ প্রবলেম স্পেস দেখাইলাম। ওটা এক ধরনের মাল্টি এজেন্ট ওয়ার্কফ্লো বলতে পারেন। একদম লোয়ার লেভেল হচ্ছে ওয়ার্কার ক্লাস অফ মডেলস, এন্ড দেন হচ্ছে ওয়ার্কার ক্লাস অফ মডেলস বাট আ লিটল বিট মোর অ্যাডভান্সড, বিগার কন্টেক্সট সাইজ। একদম টপ লেভেলে হচ্ছে থিঙ্কার টাইপ অফ ক্লড ফেবল, ওপাস 4.8, কিমি K3, লাইক দ্যাট টাইপ অফ মডেলস, রাইট? ওরা অনেক থিঙ্ক করতে পারে, কন্টেক্সট সাইজ ইজ হিউজ। সো মাল্টি এজেন্ট ওয়ার্ক মডেল কখনোই এরকম যাওয়া যাবে না যে আমি প্যারালালাইজ করলাম ইন এ ওয়ে যে 3টা এজেন্ট কোডই করতেছে। হ্যাঁ, এরকম করা যাবে না। এরকম করলে আসলে ওই যে বললাম অপটিমাইজড আউটপুট আসবে না। যেটা করতে হবে যে একদম লেফট সাইডে খেয়াল করেন, সরি একদম রাইট সাইডের যে এটা ওখানের ওইটার লেফট সাইডে যে দেখেন প্রবলেম, ইট মিনস সেম প্রবলেম fed to different type of roles of agents. There one is agent for architecture, ও আর্কিটেকচার নিয়ে আপনাকে হেল্প করবে, হোমওয়ার্ক করে দিবে, করবে, আপনাকে প্রপোজ করবে ফার্স্ট ভার্সন অফ আর্কিটেকচার হাউ ইট শুড বি। দ্যাটস পসিবলি ইউ আর স্পেন্ডিং মোস্ট টাইম উইথ, ওর সাথে বেশি আপনি ব্যাক এন্ড ফোর্থ করবেন, ফিগার আউট করবেন ওকে দিস ইজ হাউ উই শুড ডু, এবং ওইটা লক আপ করে ফেলার পরে আরেকটা এজেন্ট হয়তো আছে যে হচ্ছে খুবই খুঁতখুঁতে, ওর কাজ হচ্ছে ফেলিওর মোড বের করা। সো আপনি ওকে দিবেন হচ্ছে ওই আর্কিটেকচারটা, এবার বলবেন যে এখানে কি কি ফেলিওর মোড আছে বের করো, হোয়াট আর দ্য থিংস আই এম মিসিং, আমার ব্লাইন্ড সাইডটা কি, কোন জায়গায় আমি আসলে করতেছি। এন্ড আপনি ওকে এই ইনস্ট্রাকশনে দিতে পারেন, দেখো আমার এই প্রোডাক্ট নিউ, আমি জানি না এটা 6 মান্থসে করবে কিনা, সো তুমি তোমার ফেলিওর মোড শুধু ওগুলাই বের করো যেগুলো ক্রিটিক্যাল, নট ওভার ইঞ্জিনিয়ারিং ওয়ান্স, যেগুলো প্রিম্যাচিওর অপটিমাইজেশন অ্যাভয়েড দেম। তো আপনি তো ওটা ওইভাবে তখন কন্ট্রোল করতে পারবেন। দেন হচ্ছে সিকিউরিটি ইজ এন এসেনশিয়াল পার্ট, আমরা অনেক সময় এটা মিস করি না, আমরা এটা ফোকাস করি না। ওটার জন্য আপনি একটা এজেন্ট রাখতে পারেন, নট জাস্ট ফর ইওর কোডিং সিকিউরিটি, আপনার আর্কিটেকচারের লুপহোল গুলো কোথায় গেলে অ্যাকচুয়ালি মানুষের ব্রেক করার সুযোগ আছে, আপনি কি প্রপার অথরাইজেশন অ্যাপ্লাই করতেছেন, বা আপনার মডেল কি অথরাইজেশন, এই কোয়েশ্চেন গুলো অ্যাকচুয়ালি করবে হচ্ছে ওই সিকিউরিটি মডেল। সরি, জাস্ট গিভ মি আ মোমেন্ট প্লিজ। ওকে, সো অনেক ইন্টারেস্টিং আলোচনা হচ্ছে। আপনাদের কোনো কিছু ইনপুট থাকলে বা শেয়ার করা থাকলে করতে পারেন, কোশ্চেন থাকলে বা এক্সপিরিয়েন্স। To be honest, the session was actually very tremendous. Actually, খুবই important বিষয় topic নিয়ে কথা বলতে পারে। It's a very good session. Thank you, Kodran, for arranging this kind of session. ওয়েলকাম। সো মেইন জিনিস হচ্ছে মানে আমরা অনেকে চিন্তা করতেছি যে আমরা তো কোডিং করতাম, এখন কি করব। সো উই গট দ্য আনসার। এন্ড সেকেন্ড অফ অল, কোডিং করাটাকে অ্যাকচুয়ালি আমাদের মেইন ইনিশিয়াল গোল ছিল কিনা, আর উই অ্যাকচুয়ালি মেড ফর টু অ্যাকচুয়ালি ডু কোডিং। To be honest, আমি অলরেডি বেশ কিছু কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছি আর কি, মানে বেশ কিছুদিন ধরে এই কোশ্চেন গুলো নিয়ে মাথায় ঘুরপাক খাচ্ছিল। তো ভাইয়া আসলে খুব সুন্দরভাবে জিনিসগুলোকে ক্লাসিফাই করে দিছে আর কি। ভেরি গুড সেশন অ্যাকচুয়ালি। আমরা মনে হয় সবাই প্রশ্নগুলো নোট করে রাখি, যাতে করে মুনিম ভাই আলোচনা শেষের দিকে প্রশ্নগুলো উত্তর দিতে পারে। নাকি মুনিম ভাই, আমরা কি আপনাকে এক একটা স্লাইড শেষ করার পরে প্রশ্নের জন্য থামাবো, নাকি প্রশ্নগুলো রেখে দিব? প্রশ্ন মনে হয় রাইট, আর আমাদের কনভারসেশন এখনই শেষ করা দরকার হচ্ছে না, উই ক্যান কন্টিনিউ ইন দ্য গ্রুপ। রাইট। আমরা অবশ্য আমাদের এখানে কিন্তু আমাদের গ্রুপের বাইরে অনেকে আসছে, কারণ আমরা ওই যে ফেসবুকে দিয়েছিলাম এটা, আচ্ছা, এ কারণে বাইরে অনেকে আসছে। মুনিম ভাইয়ের সাথে পরিচয় হয়তো অনেকের নাই। তো শেষের দিকে একটা ইন্ট্রো দিয়েন আপনি, মুনিম ভাই নিজেরটা একটু বলেন। আমার হার্ড স্টপ আছে আর কি নেক্সট 10 মিনিটসে, সো আমি একটু ফাস্ট মুভ করব। ঠিক আছে, আইল ট্রাই, লেটস সি। আচ্ছা, সো যেখানে বলছিলাম যে সিকিউরিটি পার্টটা এন্ড দেন পারফরম্যান্সের জন্য একটা এজেন্ট থাকতে পারে। এগেন এই আনটিল আপ টু দিস স্টেজেস এক একটা এজেন্ট এক একটা জিনিস ভেরিফাই করতেছে। একদম লাস্টে হচ্ছে একটা ইমপ্লিমেন্টেশন প্ল্যান জেনারেট করতেছে, একদম লাইক ডিটেইলড প্ল্যান, খুবই ব্রেকডাউন করা, যেটা ওই মুহূর্তে এগেন প্রত্যেকটা স্টেজে আপনি এজ এ হিউম্যান ভেরিফাই করছেন। লাস্ট ইমপ্লিমেন্টেশন স্টেজটা আপনি থরলি ভেরিফাই করবেন যে আচ্ছা ইমপ্লিমেন্টেশন যেটা বলতেছেও এটা মেক সেন্স করে কিনা। এন্ড তখন আপনি আসলে এজেন্টদেরকে দিয়ে দিবেন, লো লেভেল কোডার এজেন্টদেরকে, ওরা গিয়ে এখন এক্সিকিউট করবে। কারণ ওখানে আসলে তেমন কোনো মিস্টেক করার সুযোগ নেই, বিকজ আপনি খুবই ডিটেইলড একটা প্ল্যান দিয়েছেন বাই বিট, এবং আপনি আসলে একটা ওয়ান অর কাপল অফ রিভিউয়ার এজেন্ট রাখবেন, যারা হচ্ছে ভেরিফাই করবে, ওকে চ্যালেঞ্জ করবে ইফ দে আর গোয়িং এগেইনস্ট দ্য অ্যাকচুয়াল প্ল্যান।
সো আপনি এই ধরনের একটা অর্কেস্ট্রেশন মডেল কিন্তু বিল্ড করতে পারেন। তো মেজর প্রবলেম ইজ অল অফ দিস এজেন্টস, মানে আমরা যে এজেন্টগুলো ইউজ করি সবগুলো তো আসলে অনেক এক্সপেন্সিভ। আমি যদি সবসময় ক্লড ইউজ করি এন্ড এভরিথিং, সো এটার অল্টারনেটিভ হচ্ছে চাইনিজ ফ্রন্টিয়ার মডেলগুলো। এরা এখন খুবই ভালো, অলমোস্ট হেড টু হেড কম্পিট করতেছে ইউএস মডেলগুলোর সাথে। সো ওপেন কোড গো বা ওপেন কোডের আরেকটা সাবস্ক্রিপশন আছে, এগুলো আমি বলবো ওয়ে চিপার কম্পেয়ার টু ক্লড কোড। ক্লড কোড দিয়ে করতে গেলে আপনার এগুলোর জন্য মনে করেন মাসে 1000 ইউরো, মানে 1000 ইউএসডি খুব ইজিলি যাবে। 1000 ইউএসডি আসলে কোনো ব্যাপার না, অনেক বেশি যাবে। বাট এগেন ইটস এ ম্যাটার অফ ফ্যাক্ট যে চিন্তা করা যে আমি আসলে কি গেইন করতেছি। আমার মনে হয় একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে টাইম ইজ মানি, এবং টাইম ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট ইন আওয়ার লাইফ। লাইক টাইম চলে গেলে তো আমরা পাচ্ছি না। এখন আপনাকে যদি একটা এআই, আপনি যদি দেখা গেল আপনি কাপল অফ আওয়ার্স স্পেন্ড করে লাস্ট রাইট সাইডের প্যাটার্নটা ফলো করে আপনি যেটা বানায় ফেলতেছেন, ওটা মোস্ট অফ দ্য টাইম 98% অফ দ্য টাইম আপনাকে আউটপুট যেটা দিচ্ছে সেটা হচ্ছে আপনি যেটা চান এবং তার চেয়ে বেটার। তাহলে আপনি আসলে কি হচ্ছে, আপনি অনেক টাইম ফেরত পাচ্ছেন। মনে করেন আপনি 8 আওয়ার্স জব করেন, আপনি 8 আওয়ার্সে আগের চেয়ে হয়তো 2 গুণ বা 3 গুণ আউটপুট দিবেন আপনার কোম্পানিকে, বাট হয়তো আপনি কাজ করবেন 4 ঘন্টা, বিকজ ইউ আর স্মার্টার নাও, রাইট? সো ওই জায়গাটায় বাকি 4 ঘন্টা আমি বলতেছি না আপনি কাজ করবেন না, বাকি 4 ঘন্টা আপনি স্পেন্ড করবেন আমি সামনে কি করতে পারবো, আপনি আপনার এআই ওয়ার্ক ফ্লো বেটার করবেন। হয়তো আপনারা জানেন না যেটা, সেটা হচ্ছে অনেক ইঞ্জিনিয়ার আছে দিস ডেজ, তারা হচ্ছে তাদের এআই ওয়ার্ক ফ্লো আরো কিভাবে অপটিমাইজ করা যায় সারাদিন এটা নিয়ে কাজ করে। তারা এখন আর ওইটা নিয়ে কাজ করে না যে আমার অন্য জায়গায় কি কোড করব, তার ওই টিমটা তারা এভাবে চিন্তা করতেছে যে এটা আমার একটা টিম, কিভাবে আমি ওদের থেকে 100% আউটপুট পাই, কারণ আমি তো অনেক টাকা ঢালতেছি ওদের পেছনে, রাইট? সো আপনি চিন্তা করেন আপনার একটা টিম আছে $1000 এভরি মান্থ, আপনি কিভাবে ওদের থেকে বেস্ট আউটকামটা আনবেন। এটা হচ্ছে এখন আমাদের একটা শিফট। এভরি ওয়ান অফ আস আর বিকামিং ম্যানেজার্স এন্ড আর্কিটেক্টস, এন্ড হুইচ ইজ ইন মাই ওপিনিয়ন ইজ দ্য রাইট ওয়ে টু গো আর কি। সো আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসতেছি। দ্য কনটেক্সটের ব্যাপার যেটা বলতেছিলাম এন্ড এভরিথিং। সো এখন মোর ইম্পর্টেন্ট হচ্ছে বেটার কোয়েশ্চেন আস্ক করা। যদি আমরা বেটার কোয়েশ্চেন আস্ক করি তাহলে বেটার অ্যান্সার পাবো। যেমন এখানে একটা এক্সাম্পল, রিভিউ দিস পিআর, এটা না বলে আমি যদি বলি যে কোন কোন চেঞ্জের জন্য কোন কোন স্পেসিফিক থিং এর জন্য ওকে রিভিউ করতে হবে, ইট উইল বি মোর স্পেসিফিক, মাচ ইজিয়ার ফর দ্য এআই টু ডু ইট ফর ইউ, ওয়ে বেটার দেন ইউ মেবি। বাট দেয়ার আর থিংস সামটাইমস অ্যাজ এ হিউম্যান বিং আমরা নোটিস করি ওরা করে না। এগেন আপনি ওটাকে কোডিফাই করতে পারবেন, আপনি ওইটা ওকে লিখে দিতে পারবেন যে দিস আর দ্য থিংস আই অলওয়েজ লুক ফর ইন এ পিআর, সো ডু দ্যাট অ্যাজ ওয়েল ফর মি। অপটিমাইজ দিস বটলনেক উই হ্যাভ, এটা বললে আসলে ওর জন্য খুব ওপেন। এগেন আইডেন্টিফাই দ্য টপ 3 bottlenecks, প্রোভাইড available evidence। আমি যদি বলি তাহলে ও এখন গিয়ে বের করবে অ্যাকচুয়ালি হোয়াট আর দ্য bottlenecks ও দেখতেছে এবং সেগুলোর জন্য এভিডেন্স দিবে, আইদার নিজে প্রোফাইলিং করে হোক অর হোয়াট এভার। হ্যাঁ, সো আমরা যদি এইভাবে চিন্তা করা শুরু করি তাহলে এখন আসলে আমাদের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে যে আমার কোয়েশ্চেন করার ক্যাপাবিলিটি বেটার হচ্ছে, আমার কি কোয়েশ্চেন করব, কোনটা করতে বলবো কোনটা করতে বলবো না সেটা বেটার হচ্ছে, এবং কনটেক্সটের বিষয়টা আমি প্রপার অপটিমাইজ করতেছি, সো আমি আসলে বেটার আউটকাম পাবো, রাইট? আচ্ছা, তো আমরা যেটা বুঝলাম এখন পর্যন্ত আলোচনায় যে আমাদের আসলে ভ্যালু শিফট হচ্ছে খুব খুব দ্রুত। যে আগে আমাদের টাইপিং স্পিড, কে কত দ্রুত কোড লিখতে পারে একটা ভ্যালু ছিল, দেখতে ভালো লাগতো মানুষকে যে আরে তুমি এত জোস টাইপ এত দ্রুত কোড করো, ইট ওয়াজ গুড এন্ড ইটস এ ভ্যালুয়েবল থিং বাই দ্য ইটস, আই এম নট সেইং ইটস নট ভ্যালুয়েবল। তারপর বিউটিফুল কোড স্ট্রাকচার, মানুষ খুব সুন্দর কোড লেখে বা কোডিং প্যাটার্ন ফলো করে, অনেক ফোল্ডার স্ট্রাকচার ফলো করে, ফ্যান্সি সিনট্যাক্স লেখে, অনেকে দেখবেন 5 লাইনের কোড 2 লাইনে লিখে ফেলছে বিকজ দে নো সাম অফ দ্য সিনট্যাক্স ইজ ওয়ে বেটার। তারপর বয়লার প্লেট ইমপ্লিমেন্টেশন করা, তারপর কিছু মনে করেন এপিআই আপনি কখনো নর্মালি ইউজ করেন না, বাট দে ওয়ার রিয়েলি প্রো ইন দ্যাট। সো ওই যে জিনিসগুলো ওগুলো দেখতে ভালো লাগতো এবং ওগুলো একটা ডিফারেন্ট ভ্যালু ছিল, রাইট? ওগুলো একটা ফেস ভ্যালু ছিল, ওগুলো দিনকে দিন কমতেছে বিকজ নোবডি ইজ কেয়ারিং অ্যাবাউট দেম এনিমোর। কোন জায়গাটা আসলে কেয়ার বাড়তেছে আপনি খেয়াল করে দেখেন অন দ্য রাইট সাইড, এন্ড হুইচ ইজ অ্যাকচুয়ালি যেটা আসলে মোর ইম্পর্টেন্ট ছিল অলওয়েজ, হুইচ ইজ আমি কিভাবে প্রবলেমটাকে ডিকম্পোজ করতেছি, আমি আর্কিটেকচারের বা সিস্টেম আন্ডারস্ট্যান্ডিং এর কোন জায়গাগুলোয় ফোকাস করতেছি, আমি কিভাবে কনটেক্সট গ্যাদার করতেছি এবং আমি কিভাবে অ্যানালাইজ করতেছি ট্রেড অফ গুলা। এই যে রাইট সাইড অফ থিংস, এটাতে আমরা আসলে অনেক কম সময় দিতাম। অনেকে, আমি জানি না আপনারা এখানে যারা আছেন, এটা আমাদের কমন ট্রেন্ড যখন আমরা ডেভেলপার থাকি, যে একটা দিছে the first thing we do is just literally starting to write code. আমি এরকম অনেকের সাথে কথা বলছি যে আচ্ছা আপনি ফার্স্টে জাম্প করেন কেন কোডে, বলে ভাই আমি কোড করতে করতে চিন্তা করি।
অনেকের রেসপন্স ছিল এটা, হ্যাঁ, বাট দিস ইজ নট ট্রু, দিস ইজ নট হাউ হিউম্যান ব্রেন ওয়ার্কস বাই দ্য ওয়ে। আপনি কোড করতে করতে চিন্তা করেন, বাট আপনি আসলে ওই মুহূর্তে, কারণ আপনি ওই মুহূর্তে অনেক কিছু আসলে মিস করে যান। কেন? আমাদের আসলে ব্রেনের দুইটা সেগমেন্ট থাকে, রাইট? আমাদের একদম ফ্রন্টাল লোব যেটা, আর এটা যেটা অ্যামিগডালা। অ্যামিগডালা হচ্ছে লঙ্গার টার্ম ধরে থিঙ্কিং করা অভ্যস্ত। আমাদের যত লং টার্ম মেমোরিজ ওখানে পিছনে জমা হয় এবং ওইটার ব্যাপারে সে রিজনিং করতে পারে ওই অংশটা। আমাদের ফ্রন্টাল লোব হচ্ছে মোস্টলি ডিফেন্সিভ মেকানিজম, ওর খুব দ্রুত ফাস্ট ডিসিশন মেক করতে হয়। আপনি যখন কথা বলেন, আমি যখন কথা বলতেছি, মোস্টলি এই পার্টটা অ্যাক্টিভ, কারণ ও আগের কিভাবে আমি কথা বলছি, কিভাবে একটা ওয়ার্ডের পর একটা ওয়ার্ড নিয়ে আসি, এটা ও ভালো জানে, ও খুব দ্রুত এটা মেক করতেছে উইদিন সেকেন্ডস, রাইট? বায়াস, আমাদের যে বায়াস থাকে, আমরা বলি যে আরে ও তো বায়াসটা সেইখান থেকে, কারণ আমাদের ব্রেন ওভার দ্য পিরিয়ড অফ টাইম মাল্টিপল সিগন্যাল থেকে কোরিলেট করে ফেলছে যে এটা হইলে এটা হয়, এখন ওটা আর ভাঙতে চাচ্ছে না। মানুষ বলে না কিভাবে বায়াস ব্রেক করবো, বায়াস ব্রেক করার মেইন ওয়েটা হচ্ছে পজ অ্যান্ড থিঙ্ক। আমরা যখন থিঙ্ক করি তখন আমরা আসলে পিছনের ব্রেনে চলে যায় ব্যাপারটা। সো কোডিং করতে করতে আমি ভাববো, এটা একটা ফ্যান্সি কথা, শুনতে ভালো লাগে, বাট ইটস নট ট্রু, দ্যাটস নট হাউ ইট ওয়ার্কস। আপনি যখন কোডিং করেন, কোডিং এর ম্যাক্সিমাম পার্ট, সিনট্যাক্স এন্ড এভরিথিং, আমার টাইপিং আসতেছে এখান থেকে খুব দ্রুত, ফাস্ট, রাইট? আপনি দ্যাটস ওয়াই ইউ আর টাইপিং ফাস্ট। বাট আমি যখন এটা চিন্তা করার জায়গায় নিয়ে যাই, তখন দেখবেন আপনি এটা অনেক হার্ড। সেজন্য একটা জিনিস আমি আমি তো অ্যামাজনে আছি, একটা জিনিস আমি খুবই লাইক করছি অ্যামাজনের কালচার, সেটা হচ্ছে রাইটিং। ওরা ফোর্স করে আপনাকে রাইট করতে, অ্যাজ ইন আপনি বলবেন আমার একটা আইডিয়া আছে, অ্যাজ ইন আপনি বলবেন আমি আজকে একটা প্রপোজাল ডিসকাস করতে চাই, ওরা আপনাকে ফোর্স করবে গো ব্যাক অ্যান্ড রাইট ইট আউট। কেন? কারণ আপনি যখন এটা রাইট করবেন তখন আপনি ভাববেন, আপনি রিয়েলি থিঙ্ক থ্রু করবেন যে আচ্ছা আমি তো এই মানুষগুলোকে দেখাবো, আমি কি আসলেই রাইট কথাটা বলতেছি, আমি কি রাইট জিনিসটা জানি, আমি কি রাইট হোমওয়ার্কটা করছি। তখন আপনি যখন রাইট আপটা নিয়ে আসবেন, দেখবেন ওটা একটা সলিড প্রপোজাল, ওখানে অনেক কিছু আপনি থিঙ্ক থ্রু করছেন, আপনি নিজে লেখার সময় ভাবছেন, যারা পড়বে তারা পড়ার সময় ভাববে। And that's why right segment of things is becoming more important for the obvious reasons, এবং আমাদের ওইখানেই ফোকাস করতে হবে। That's the value shift. Okay, the trap with all of this is, the trap is basically, এখন যেহেতু এআইএস আমরা এখন মোর ফিচার ডেভেলপ করব, মোর সার্ভিসেস লিখবো, মোর এপিআই লিখবো, প্রচুর রিভিউ রিকোয়ারমেন্ট বেড়ে যাচ্ছে, যেটা আরাফাত ভাই বলতেছিলেন যে আসলে একটা ফ্যাক্টরির ওয়ার্ক ইন প্রোগ্রেস মানে কি? একটা ফ্যাক্টরির ওয়ার্ক ইন প্রোগ্রেস মানে হচ্ছে অ্যাজ লং এজ এটা শিফট হয় না, এটা ওয়ার্ক ইন প্রোগ্রেস। সো মনে করেন ফ্যাক্টরির এই সাইড অফ দ্য পাইপলাইন প্রচুর প্রডিউস করতেছে, এখন এটা যদি যারা কিউএ করে এটাকে বলে যে আচ্ছা কিউএ সার্টিফাইড, তারা যদি এটা প্রপারলি অন দ্য টাইম প্রসেস করতে না পারে, আপনার ওই সব প্রোডাকশন ইজ স্টিল ডাব্লিউআইপি, দে আর নট ইন শিপমেন্ট, দে আর নট শিপড, তারগুলো কাস্টমারের কাছে যাচ্ছে না, রাইট? সো এট দ্য এন্ড অফ দ্য ডে প্রডিউসিং মোর ইজ নট হেল্পিং আস, যদি না আমরা প্রপার ওয়েতে রিভিউ করি, যদি না আমরা প্রপার ওয়েতে এনশিওর করি যে যেটা আমরা প্রডিউস করতেছি, যেটা আমরা শিপ করতেছি ইন প্রোডাকশন ইজ অ্যাকচুয়ালি গুড এনাফ, ইজ সিকিউর এনাফ, রিলায়েবল এনাফ, রাইট? সো এমন অনেক সময় হবে, দ্য ট্র্যাপ যেটা আমি বলতেছি, অনেক, দ্যাটস হোয়াট আই ওয়াজ সেইং ইভেন ইন দ্য বিগিনিং, যে এআই রিজনেবলি প্রচুর কোড লিখবে, যেগুলো আপনার দেখে মনে হবে যে অ্যাকচুয়ালি ইটস এ ভেরি গুড কোড, অ্যাকচুয়ালি ওয়াজ নিডেড, বাট আপনি দেখবেন এগুলো আসলে দরকার ছিল না। সে এমন কিছু প্রবলেম সলভ করে বসে আছে যে প্রবলেমের সলিউশন আপনার এখন দরকার নাই, বা আসলে এটা ওভার অপটিমাইজেশন, সামথিং লাইক দ্যাট। সো এই জিনিসগুলা হতে থাকবে, এই ট্র্যাপটা আমাদেরকে অ্যাভয়েড করতে পারতে হবে। সো সরি, কেউ কি কোয়েশ্চেন করতে যাচ্ছে? সো আমরা যেটা দেখে আসছি যে ফর দ্য লাস্ট ফিউ ডেকেডস আমাদের জন্য অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া, বেটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া সবসময় মনে হয়েছে যে বেটার রাইটিং বেটার সফটওয়্যারস, knowing more patterns, knowing all of those coding like structures, how to write fast and everything. আগে আমাদের কোড বিল্ড এন্ড শিপ এই লেয়ারটা ছিল আমাদের জন্য ডিফারেন্সিয়েটর, আমরা তাদেরকে বেশি বলতাম যে আরে গ্রেট সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা এখানে খুবই ফাস্ট ছিল এন্ড এভরিথিং। নাও এই ডিফারেন্সিয়েটরটা এখন মুভ করে গেছে, আগেও ছিল আর্কিটেক্টরা, আমরা জানি সবসময় যে যারা সফটওয়্যার আর্কিটেক্ট, স্টাফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, লিড সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওদের পদ সবসময় বেশি, বাট এখন এটা আরো বেশি হয়ে যাচ্ছে, এবং এটা এখন আমাদেরকে এনেবল করতেছে যে সবাই ওই অ্যাঙ্গেলে থিঙ্ক করতে, বিকজ নিচের লেয়ারটা অলমোস্ট অটোমেট হয়ে যাচ্ছে, এবং যত দিন আসবে আমরা দেখবো সামনে এটা আরো অটোমেট হবে। এবং আমার মনে হয় খুব সুন, আমি ওই যেটা বলতেছিলাম যে এই লেয়ারটা একসময় কমপ্লিটলি এআই এর দখলে চলে যাবে, যে এই লেয়ারটা ও পুরো কন্ট্রোল করে, আপনার ওটা নিয়ে মাথা ঘামাতে হবে না, আপনি মাথা ঘামাবেন উপরের লেয়ার।
সো উইথ দ্যাট, যেটা আসলে আমাদের মোর অ্যান্ড মোর ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এখন আরো বেশি, ইজ যে আমরা প্রবলেমটা বুঝতে পারি কিনা, আমরা রাইট কোয়েশ্চেন করতে পারি কিনা, এবং আমরা রাইট কনটেক্সটটা শেয়ার করতে পারি কিনা এআই এর জন্য, এবং আমরা যখন ব্যাড আনসার দেই ওটা বুঝতে পারি কিনা। এন্ড অল অফ দিস, আমি যে এখানে 5-6টা কোয়েশ্চেন লিখছি, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিল ফর আস টু ডেভেলপ রাইট নাও। এবং আপনি খেয়াল করে দেখবেন, আপনি রিকগনাইজ একটা ব্যাড অ্যান্সার আপনি কিভাবে রিকগনাইজ করবেন? ও যদি আপনাকে একটা অ্যান্সার দেয় ফর সিস্টেম লেভেল যে তোমার এইভাবে ক্যাশিং করা উচিত, লেটস সে ও একটা ক্যাশিং স্ট্র্যাটেজি বললো যে তুমি একটা রাইট থ্রু ক্যাশিং করো। ইফ ইউ ডোন্ট নো হোয়াট ইজ রাইট থ্রু ক্যাশিং ভার্সেস আদার ক্যাশিং টেকনিক্স, আপনি কিভাবে এটাকে ভেরিফাই করবেন যে না আসলে আমি এভাবে যেতে চাই না, আই ওয়ান্ট টু গো থ্রু দ্যাট। সো এখন ও আপনাকে বাধ্য করতেছে টু গো ব্যাক টু ফান্ডামেন্টালস ইভেন মোর, to become a much better engineer thinking wise, architect as an architect. So this is the shift, and this is the point I wanted to make throughout my session, and that's kind of concludes my session, which is coding is cheap, judgment is not, and which I was saying before, thinking is not. Basically the judgment is not cheap. Now we have to make more judgments and reliably. Cool, done. ওকে, ধন্যবাদ। Awesome. আচ্ছা, Thank you so much, bhai. ঠিক, আরফান ভাই আপনি একটু শেয়ার করেন আপনার ওভারঅল কমেন্টস। অনেক লাইক আসতেছে, আমার মনে হয় ক্ল্যাপিং আসতেছে। প্রশ্ন থাকতে পারে না, অনেকেরই প্রশ্ন থাকতে পারে। আমার একটা প্রশ্ন আছে, আমি কি আগে আমার প্রশ্ন করে ফেলবো না জনগণের উদ্দেশ্যে আগে দিবেন প্রশ্নের ইয়েটা? একটা বন্ধু একটা কথা বলছিল, রাইট প্লিজ রাইট। রাইট, হ্যাঁ, প্রশ্ন রাইট করতে হবে। আচ্ছা, আপনি করে ফেলান যেহেতু ইউ আর ইন দ্য কিউ, আর অন্যরা আপনার একটা কোশ্চেন লিখে অন্যরা কে প্রশ্ন লেখেন বা রেডি রাখেন। আমার প্রশ্নটা ছিল মুনিম ভাই, এখন দেখেন আমরা যখন জুনিয়র থেকে সিনিয়র হচ্ছিলাম, মানে হয়েছি, তখন কি করেছি আমরা? ছোট ছোট কোড অল্প অল্প করে লিখছি, ভুল করছি, শিখছি, আবার সিনিয়ররা আমাদেরকে শিখাই দিচ্ছে না এটা এইভাবে হবে না, এইভাবে হবে। আবার স্টাডি করে করে আমরা শিখছি, তাই না? নতুন নতুন জিনিস শিখছি। এখন এআই আসার কারণে একটা সফটওয়্যার, ধরেন আমি যখন আমার জব এক্সপিরিয়েন্স যখন 2 বছর 3 বছর, তখন কিন্তু এত ভালো সফটওয়্যার আমি বানাইতে পারতাম না। তো এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে চায়, তাদেরকে আসলে শুরুতেই অনেক কিছু নিয়ে এসে তারপরে তাদেরকে মার্কেটে আসতে হবে। ব্যাপারটা এরকম কিনা? নাকি আমাদের যেমন সিনিয়র টু জুনিয়র হইতে আমাদের 10 বছর লাগছে, 5 বছর লাগছে, এখন কি তাদেরকে আরো কম সময়ের মধ্যে সিনিয়র হইতে হবে, মানে অনেক কিছু জানতে হবে? না, আমার মনে হয় ব্যাপারটা এটা না। ব্যাপারটা হচ্ছে এখনো সেই, মানে যারা আসলে সিনিয়র হয় তারা সিনিয়র হয় নট বিকজ তারা ছোট কোড লিখতে পারে বা কোড অপটিমাইজ করতে পারে খুব দ্রুত, বাট তারা সিনিয়র হয় বিকজ ওই জাস্ট যে পয়েন্ট আমি বলতেছিলাম, তাদের ফান্ডামেন্টাল নলেজ অনেক ভালো, তারা গাইড করতে পারে, মেইনলি এনেবল করতে পারে তাদের টিমকে, রাইট? এবং তারা ওই কমিউনিকেশন লেয়ারটা বিটুইন দেয়ার টিম এন্ড আপার লেয়ার্স এন্ড এভরিথিং, তারা বেটার ইন কমিউনিকেশন, তারা ওই কনটেক্সটটা এক্সপ্লেইন করতে পারতেছে মানুষজনের কাছে, রাইট? সো যারা এখন নতুন আসতেছে, আপনি যেটা বললেন, ওদেরকে আসলে অনেক কিছু শিখতে হবে না, ওদের ওই ফান্ডামেন্টালটা জানলে ওরা তো এআই ইউজ করতে পারবে। এআই তো ইজ লাইক ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। সো ও যদি অ্যাজ লং এজ ও ফান্ডামেন্টালটা জানে, এদের মাধ্যমে আপনি এখন অনেক বেশি আউটপুট পাবেন। এবং এরা খুব দ্রুত, এদের মধ্যে যারা ওই যেটা বললাম যে কিছু ইঞ্জিনিয়ার আছে রাত দিন সময় স্পেন্ড করতেছে যে ওদের পার্সোনাল এআই ওয়ার্কফ্লো কিভাবে বেটার করবে সো দ্যাট দে ক্যান আউটপুট মোর, রাইট? মনে করেন সে আগে 2টা পিআর দিত একই দিনে, এখন সে 8টা পিআর জেনারেট করে, এন্ড সবাই টিমের সবাই অবাক হয়ে যায়। এখন এই মানুষটা নেক্সট সাইকেলে প্রমোট না হয়ে অন্য কেন হবে, রাইট? যদি ওর আউটপুট অনেক বেশি হয়, অ্যাট দ্য সেম টাইম ও টিমকে এনেবল করতেছে বিকজ ও ফ্রি টাইম পাচ্ছে প্রচুর, এবং সে এগুলো আবার টিমকে শেখাচ্ছে, অন্যদেরকে এনেবল করতেছে। সো আমার মনে হয় ওই জিনিসটা খুব ড্রাস্টিক্যালি শিফট হবে যারা খুব দ্রুত ওই মাইন্ডসেটটাতে যেতে পারবে যে আমি এখন আসলে এনেবলার, আমার এখন মোর থিঙ্কিং করতে হবে অ্যাজ এ হিউম্যান বিং, আমার এখন আর
ওই কোডিং সাইডে স্পেন্ড করার মতো অত সময় দিতে হবে না। যেটা আমি ফার্স্টে বলতেছিলাম যে মনে করেন ওই কোডিং লেয়ারটা যদি টুমোরো কমপ্লিটলি ব্ল্যাক বক্স হয়ে যায়, যে এআই হ্যান্ডেল করে, আপনি কি আসলে ও কোডটা কোন প্যাটার্নে লিখতেছে এটা নিয়ে আদৌ মাথা ঘামাবেন? ও সিঙ্গেলটন ইউজ করতেছে কিনা, বা ও মাঝখানে ফ্যাক্টরি প্যাটার্ন ইউজ করতেছে কিনা, বা অ্যাডাপ্টার প্যাটার্ন লাগাচ্ছে কিনা? ডু ইউ রিয়েলি কেয়ার? না, রাইট? না, এটা আপনি নিয়ে- আপনি আপনি অন্য একটা এআই কে বলবেন যে ওর এই ব্ল্যাক বক্স থেকে আমি এগুলো এগুলো এক্সপেক্ট করি, তুমি এটা ভেরিফাই করো। অ্যাজ লং এজ ফাংশনালি এবং আপনার যে কেপিআই গুলো আছে ওই অনুযায়ী ও আপনাকে আউটপুট গুলো দেয়, ইউ ডোন্ট কেয়ার। তখন ওই ওই স্টেজটাতে আসলে আপনারা তখন আর কোডিং এর ফান্ডামেন্টাল নিয়ে বা কোডিং জিনিসটা নিয়ে আপনি অতটা মাথায় ঘামাবেন না। তবে ওই স্টেজটা অনেক দেরি, মানে ওই ব্ল্যাক বক্স হওয়ার মানে হচ্ছে কি এআই নিজেকে এখন রিভিউ করে বলতে পারে এক্স্যাক্টলি হোয়াট হ্যাজ টু বি রিভিউড। ওই স্টেজটা এখনো আসে নাই। সো আনটিল দ্যাট ডে হ্যাপেন্স ইউ স্টিল নিড টু নো কোডিং, বাট টু বি এবল টু গাইড দ্য এআই যে তুমি এটা এভাবে করো, এটা এভাবে ফিক্স করো, এটা ইয়া করো। আই থিঙ্ক ওই শিফটটা হবে। এখন যারা নতুন বের হচ্ছে, আই বিলিভ ওদের উপর আরো বেশি হেডেক থাকা উচিত, যে ওদেরকে এখন আরো বেশি ভালো করে ফান্ডামেন্টালি ফোকাস করতে হবে। একটা এপিআই বানানো, একটা ওয়েবসাইট বানানো, একটা ওয়েব অ্যাপ বানানো ইজ নট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইট নেভার ওয়াজ, রাইট? বাট একটা সময় চলে আসছিল, জাস্ট বিকজ উই ওয়ার ডুইং এ লট অফ ফ্রেমওয়ার্ক বেসড ডেভেলপমেন্ট, যে আমরা থিঙ্ক করতাম যে না, সামবডি যে একটা বুটস্ট্র্যাপ কোর্স করে এসে হয়তো 3টা ওয়েবসাইট বানায় ফেলছে এন্ড নেক্সট ডে হি ওয়াজ সফটওয়্যার ডেভেলপার। নাও উইথ এআই এরা উই উইল সি ইট মোর, রাইট? কারণ এখন যেহেতু আপনি ইনস্ট্রাকশন দিতে পারেন, এরকম আরো অনেক ডেভেলপমেন্ট বেশি হবে। কিন্তু কারা আসলে ওখান থেকে বের হয়ে আসবে? যেমন মনে করেন আপনি একটা ওয়েব অ্যাপ বানাইছেন, বাট এই ওয়েব অ্যাপটা ভালো করে চলে না, তখন আপনার একটা মডেলে যেতে হবে যে আইদার হ্যাঁ আপনি প্রথম দিকে ফাঁকিবাজি করছেন, আপনি প্রথম দিকে এটা এআই দিয়ে বানায় ফেলছেন, বাট নাও ইউ হ্যাভ টু গো ডিপার, লার্ন দেম এন্ড বি বেটার, সো দ্যাট আপনি এআই কে ইনস্ট্রাক্ট করে ওই প্রোডাক্টটা ধরে রাখতে পারেন। আদারওয়াইজ আপনাকে অন্যদেরকে হায়ার করতে হবে যারা অ্যাকচুয়ালি জানে, রাইট? আই ডোন্ট থিঙ্ক এটা আসলে এটা চেঞ্জ হবে কখনো ইন নিয়ার ফিউচার। অলরাইট, আর কারো কোনো কোশ্চেন কমেন্টে আছে? মানে কমেন্টে কোশ্চেন আসছে একটা, যে সাইদ আহমেদ সায়াম ভাই, রাইট? বলছেন, এখানে হাত তুলেছেন কয়েকজন। জাস্ট কিছু টুলসের আইডিয়া চাচ্ছি আর হ্যাঁ, কি। জি আসসালামু আলাইকুম সাইম ভাই। না, আমি আসলে এডব্লিউএস এর আসলে অনেক রকমের ইন্টারনাল টুলিং আছে, যেগুলো তো আমি আসলে নট ইন লিবার্টি টু শেয়ার, বাট ওপেন সোর্স টুলিং এর মধ্যে তো আসলে মনে করেন ক্লড কোড, মানে ওপেন সোর্স অ্যাজ ইন লাইক এডব্লিউএস ক্যান ইউজ ক্লড কোড, সো আমরা ক্লড কোডের অনেক ইউজ করি। মিনিমাইজ টোকেন ইউটিলাইজেশনের জন্য যেটা ফার্স্টে বলতেছিলাম, যে আমি পার্সোনাল ইউজের জন্য যেটা ইউজ করি, চাইনিজ ফ্রন্টিয়ার মডেল ইউজ করি ওপেন কোড গো থেকে, এবং আমি একটা এজেন্টিক সলিউশন ইউজ করি কিন কোড, আমার ভার্সিটিরই একজন জুনিয়রের ডেভেলপ করা, খুবই ভালো। আমি এটা ইউজ করতেছি উইথ চাইনিজ মডেল, সো টু ডেভেলপ থিংস। এবং এটা ও মানে এখানে ও একটা টার্ন টেবল টাইপের মেমোরি ইউটিলাইজেশন বানাইছে, যেটার ফলে টোকেন ইউটিলাইজেশন অনেক কমে আসে, যার ফলে আমার খরচ খুবই কম হয়, টু বি অনেস্ট। সো আমি বলবো একটু এগুলা চেক আউট করতে, ওপেন কোড গো এন্ড কিন কোড। আমরা Next হচ্ছে- ইউজুয়ালি এখন সরি Sure, একটু go ahead. ডিটেল কোশ্চেনটা ছিল যে আমরা সাধারণত এখন স্কিল গুলো ডিফাইন করি, আমরা প্ল্যাটফর্ম মানে আমাদের যে সিস্টেম আমরা কাজ করি পুরো রিপোজিটরিটাই এক জায়গায়। তো অনেক সময় কিছু কোশ্চেন করলে ফুল রিপোজিটরি ঘুরতে ঘুরতে অনেক টোকেন গেদার করে ফেলে। তো সেখানে আমরা কিছু স্কিল ডিফাইন করে দেই, ওইখান থেকে বেস করে অবসিডিয়ান দিয়ে মেমোরি ডেভেলপ করি। হুম। তো এখানে আপনার কোনো সাজেশন আছে নাকি? হ্যাঁ, মানে আপনার যদি এরকম হয়, মানে এরকম বেশ কিছু আপনি ওপেন সোর্স টুলিং দেখবেন। আমি ভেরি রিসেন্টলি একটা দেখতেছিলাম যে পুরো কোড বেস একবার রিড করে ওটা থেকে একটা ভেক্টর ডেটাবেস বানায় রাখে, দেন এটা এক্সপোজ করে এর কাছে অ্যাজ এন এমসিপি সার্ভার, রাইট? সো আপনার এরকম বেশ কিছু জিনিস অলরেডি অ্যাভেলেবল, আপনি ওগুলো ট্রাই করতে পারেন। মানে পুরো কোড বেস প্রত্যেকবার ইউজ করা ইজ এক্সপেন্সিভ। এটার আমরা যে অবসিডিয়ানটা ইউজ করি ওইভাবে ভেক্টর বানানোর জন্য। আচ্ছা, দেন ইটস আই থিঙ্ক মানে ওই অবসিডিয়ান আমি ইউজ করি না, সো আই হ্যাভ নো আইডিয়া। সো বাট আমি যেটা বললাম যে আমি বেশ কিছু ওপেন সোর্স গিটহাব প্রজেক্ট দেখছি যারা হচ্ছে এই ধরনের কাজ করছে, যে একবার একটা রিপোজিটরি পড়ে এবং এটা ডিফিং এর উপর বেস করে বারবার ভেক্টর ডেটাবেসটা আপডেট রাখে, আর সো এআই ক্যান অলওয়েজ রেফার ইট ব্যাক আর কি, লোকালি রান করেন, লোকালি আপডেট হয়। সো এরকম কিছুই মানে এক্স্যাক্টলি ওই জিনিসটা একটু জানতে চাচ্ছিলাম যে আপনারা কি ধরনের টুলস বা
এক্স্যাক্টলি এরকম কোন সফটওয়্যার যেটা কিনা আরো এফিশিয়েন্ট? না, আমি পার্সোনালি কিছু যেগুলো ইউজ করি ওগুলো আমি পরে দিতে পারি গ্রুপে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ওটা আমি পরে শেয়ার এটা করতে পারি। জি এটা ইন্টারেস্টিং কোশ্চেন, সো আমরা এটা কন্টিনিউ করবো গ্রুপে কথা বলা থেকে, উইল ডিসকাস অ্যাবাউট ইট। ওকে, নেক্সট হচ্ছে রেদওয়ান ভাই একটা কোশ্চেন করতে যাচ্ছে। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভেরি মাচ মুনিম ভাইকে, অনেক ইনসাইটফুল সেশন ছিল। সো আমার কোশ্চেনটা হচ্ছে যে এখন যেহেতু জুনিয়র ডেভেলপাররা অনেক বেশি আউটপুট দিতে পারতেছে এটা কোম্পানিতে, সো এর মানে কি তাদের চাহিদা আরো কমে যাবে? লাইক উইল দেয়ার কাদের? বি জুনিয়র ডেভেলপারদের, লাইক উইল দেয়ার বি লেস জব ওপেনিংস ফর জুনিয়র ডেভেলপারস? আমি মনে হয় এটা অ্যান্সার একটু আগে দিচ্ছিলাম যে আমার মনে হয় যারা ফান্ডামেন্টাল, সরি আমি একটু ইকো শুনতে পাচ্ছি। রেদওয়ান ভাই আপনি একটু মিউট করেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সো আমার মনে হয় এটা অপোজিট হবে। মানে এখনকার আমাদের যে জুনিয়র ডেভেলপাররা তারা আসলে অনেক বেটার ইঞ্জিনিয়ার, অ্যাজ ইন অনেক কিছু অলরেডি ডেভেলপ করবে, এবং যারা আসলে অলরেডি কিছু ডেভেলপ করতেছে না দে শুড বি রেড ফ্ল্যাগ। যে এআই এর মতো এখন আমাদের এআই আছে এবং এই সময়ে মানুষজন কিউরিয়াস হয়ে কিছু বানায় ফেলতেছে না, দ্যাটস এ হিউজ রেড ফ্ল্যাগ। সো এইভাবে অনেক অনেক জুনিয়র ডেভেলপার হয়তো একটু ফিল্টার্ড আউট হবে, বাট আমার মনে হয় ওই মানে জুনিয়রদের জন্য জব কমে যাবে, ইটস নট ট্রু। এটা বাড়তেই থাকবে। এটা ওভার দ্য পিরিয়ড অফ টাইম। ওই যে বললাম যে ফান্ডামেন্টাল গুলা, যেমন আমি একটা রিসেন্টলি একটা জুনিয়র ডেভ, অবশ্যই সে ইউরোপিয়ান এখানের, সো আই আন্ডারস্ট্যান্ড যে ওদের থট প্রসেস ইজ ভেরি ডিফারেন্ট দেন মেবি আমরা কিভাবে ইউজ টু। একটা জুনিয়রের সাথে কথা বলতেছিলাম, ও ভেরি রিসেন্টলি আসলে চ্যাট জিপিটি ইউজ করে একটা টাইম সিরিজ ডেটাবেস বানাইছে। লাইক হাউ মেনি জুনিয়র ইউ সি যে একটা টাইম সিরিজ ডেটাবেস বানায় আউট অফ দ্য ব্লু, মানে থিঙ্কিং যাচ্ছে এটা দেখি কিভাবে বানায়। সো সে ক্লিক হাউস দেখে তার খুব ইচ্ছা হয়েছে যে আচ্ছা ওরা কিভাবে বানাইছে, লেট মি ডু ইট, এন্ড চ্যাট জিপিটির সাথে চ্যাট করতে করতে সেটা বানায় ফেলছে ইন রাস্ট। সো এখন আমার মনে হয় ওই জিনিসটা বাড়বে, যে এখন বারটা বেড়ে যাবে ফর দ্য জুনিয়র পিপল, যে আচ্ছা তোমার তো এখন অনেক টুলিং আছে, অনেক সুযোগ আছে, হোয়াট আর ইউ ডুইং এক্স্যাক্টলি? তুমি কি আসলে এই বেসিক গুলো জানো, এই ফান্ডামেন্টাল গুলো জানো, এবং তুমি কি বানাইছো, হোয়াট আর দ্য থিংস ইউ ডেভেলপ? এখন আর কেউ এপিআই প্রজেক্ট দেখবে না, এখন একটু অ্যাডভান্স প্রজেক্ট দেখতে চাইবে, কি ধরনের আইডিয়া নিয়ে আসছে। মানে আপনি জিনিসটা চিন্তা করেন, যে শিফটটা বলতেছিলাম, যে শিফটটা আসলে যাচ্ছে হিউম্যান থিঙ্কিং এর দিকে, তার মানে আপনি কত ক্রিয়েটিভ সেদিকে, নট নেসেসারিলি যে আপনি কিভাবে কোড করেন, কি বানান। সো ওই জায়গাটা অটোমেট হয়ে যাচ্ছে, ওই জায়গাটা আসলে স্লোলি আরো বেশি এআই এর হাতে চলে যাবে। আপনার যে জায়গাটা চলে আসতেছে যে আপনি কত ক্রিয়েটিভ, আপনি কি নিয়ে ভাবতেছেন, রাইট? বা আপনি কি ধরনের জিনিস, যেমন এখন আসলে আমাদের জন্য লার্নিং ইয়াটা খুব ইজি হয়ে গেছে। আপনি গিয়ে এখন চ্যাট জিপিটি কে আস্ক করতে পারেন, আচ্ছা আমি এই জিনিসটা বুঝি না, ক্যান ইউ এক্সপ্লেইন দ্যাট টু মি? এটা আপনি পারতেন না 3 বছর 4 বছর আগে, রাইট? সো ইটস এ হিউজ শিফট ইন হাউ পিপল শুড লার্ন, হাউ পিপল শুড গ্রো। সো আমার মনে হয় জুনিয়র পিপলদের উপর ওই বারটা বাড়বে, এক্সপেকটেশনটা বাড়বে, জব চলে যাচ্ছে না। উই আর হায়ারিং জুনিয়র পিপল অল দ্য টাইম। আই এম শিওর এভরিওয়্যার পিপল আর হায়ারিং দ্য সেম। ওকে, সো লাস্ট কোশ্চেন রিফাত ভাই। আসিফ ভাই একটা রিলেটেড কোয়েশ্চেন করছেন, উনি বলছেন যে এখন জুনিয়র পিপল জব পাচ্ছেন না। আসিফ ভাই আমার মনে হয় এটা অবজেক্টিভ আর কি। মানে যেটা যেমন মনে করেন যে ওয়েতে বড় বড় কোম্পানিগুলো শিফট করতেছে আমি দেখতেছি, সেটা হচ্ছে তারা বিভিন্ন ইউনিভার্সিটির লাস্ট ইয়ার গ্র্যাডদেরকে টার্গেট করতেছে, যাদের সাথে তাদেরকে ইন্টারনে নিয়ে এসে দেখতেছে যে তারা আসলে কেমন ডেভেলপার, তারপর তাদেরকে নিয়ে ফেলতেছে, যেটা অ্যামাজন করতেছে, মেটা করতেছে, বড় কোম্পানিগুলো করতেছে। অন্য আরো অনেক কোম্পানি আছে যারা এরকম ইউনিভার্সিটি লেভেলে, যেমন ইন্ডিয়াতে কিন্তু এটা প্রচুর হচ্ছে, ক্যাম্পাস রিক্রুটমেন্ট এটা আরো এখন বাড়ছে, যে ওরা গিয়ে ক্যাম্পাসে গিয়ে, এখন হয়তো ওদের মডেল চেঞ্জ হয়ে গেছে কিভাবে ওরা টেস্ট নেয় এভরিথিং, ওরা কিন্তু স্টিল হায়ারিং করতেছে। এখন জুনিয়র পিপল কিন্তু একটা বাইরের কোম্পানিতে কিন্তু আপনার চান্স পাবে, এটা কিন্তু কখনো হবে না। আমি এখন যেটা দেখতেছি, অনেক জুনিয়র পিপল আমাদের যারা বাইরে আছি তাদেরকে দেখে ভাবতেছে আরে আমারও তো বাইরে জব হওয়া উচিত, বাট ইটস নট ট্রু, রাইট? আপনার বেশ কিছুদিন সময় লাগবে টু গেইন সার্টেন লেভেল অফ এক্সপার্টিজ এন্ড এক্সপিরিয়েন্স। বাইরে যখন হায়ার হবেন তখন ওটার ডিফারেন্ট এক্সপেকটেশন থাকবে। তো আমরা যারা বাংলাদেশ থেকে আসতেছি বা অন্য জায়গা থেকে আসতেছি টু অন্য বিগার কোম্পানিজ বা ইভেন আউটসাইড অফ দ্য লাইক ইউরোপ বা ইউএসএ চলে আসতেছি, আমাদের জন্য আসলে ওই বারটা এখন ভেরি ডিফারেন্ট। এদের জন্য ইজি বিকজ ওদের মানে ভার্সিটি গ্র্যাড প্রোগ্রামে এটা ইনকর্পোরেটেড, এই কোম্পানিগুলো গিয়ে ওদেরকে হায়ার করতেছে। ইটস নট ট্রু ফর আস। সো আমাদের জন্য ওই জিনিসটা চেঞ্জ হচ্ছে, বাট আমার মনে হয় না জুনিয়রদের জন্য জব কমে গেছে কোথাও। ইটস স্টিল দেয়ার, জাস্ট ডিফারেন্ট বার, ডিফারেন্ট এক্সপেকটেশন, ডিফারেন্ট ওয়ে অফ হায়ারিং।
রাইট। ওকে, সো রিফাত ভাই আপনার কোশ্চেনটা করতে পারেন। Yeah, assalamu alaikum. First of আসসালাম। all, thanks a lot. It was a really informative session. So আমি আসলে সত্যি কথা বলতে কোয়েশ্চেন করব না, আমি জাস্ট একটু কিছু কমেন্ট অ্যাড করতে যাচ্ছিলাম মুনিম ভাইয়ের সাথে। তো ভাইয়া তো অলরেডি হাইলাইট করেছে যে আমাদেরকে আসলে যেটা সফটওয়্যার, যদিও আমি সফটওয়্যার ব্যাকগ্রাউন্ড থেকে ডিরেক্টলি না, কিন্তু আমি তো আসলে এআই মোটামুটি আমার পুরো কেরিয়ারটাই আমি এআই কাজ করছি। তো মুনিম ভাই যেটা বললো যে আমাদের আর্কিটেক্ট পার্সপেক্টিভে চিন্তা করতে হবে, সলিউশন আর্কিটেক্ট বা সফটওয়্যার আর্কিটেক্ট হোয়াট এভার, এটা তো অবশ্যই লাগবেই। তার সাথে আমি পুরো সেশন থেকে যেটা বুঝলাম যে নিয়ার ফিউচারে কিন্তু আপনাকে আসলে এআই এর উপর অনেক ডিপেন্ডেন্ট হতে হবে, এবং এই ক্ষেত্রে আপনি কিন্তু নিজে কোড লিখছেন না, এআই কে দিয়ে লিখাচ্ছেন। তো আমরা তো আসলে আগে যেটা করতাম যে সবসময় যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা নতুন একটা কোনো কোড আসলে ল্যাঙ্গুয়েজ আসলে সেটা আমরা শিখতাম, বা আমি হয়তো পারি না, আমার নতুন একটা প্রজেক্টের জন্য আমি সেটা শিখতাম। একইভাবে আমি একটা সাজেস্ট করব যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আগে যেটা আমি দেখতাম যে আমরা এআই এ কাজ করতাম, সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারা আসলে এআই থেকে একটু দূরে থাকতো। কিন্তু এখন যে জেনারেটিভ এআই বা এজেন্টিক এআই যে পার্টটা, আমাদের টোটাল এআইটা কিন্তু আসলে বিগ স্টিল। এখানে ডেটা সায়েন্স আছে, মেশিন লার্নিং আছে, দেন ডিপ লার্নিং হচ্ছে মেশিন লার্নিং এর আন্ডারে, দেন ডিপ লার্নিং আন্ডারে হচ্ছে জেনারেটিভ এআই, এবং সেইটার আন্ডারে আমাদের এজেন্টিক এআইটা আসছে। তো এজেন্টিক এআই এর পার্টটাতে আমি বলবো যে আমাদের সবাই কিছুটা সময় স্পেন্ড করা দরকার, এটা শেখা দরকার আসলে কিভাবে প্রপারলি আমরা এজেন্টকে ইউজ করতে পারি, মানে এলএলএম গুলোকে ইউজ করে আমাদের পুরো যে সফটওয়্যারের যে ফুল লাইফ সাইকেলটা, এটাকে যদি আমি অটোমেট করতে চাই, তাহলে কিন্তু আমাকে জানতে হবে যে আমি কিভাবে অপটিমাইজড ওয়েতে অর্কেস্ট্রেশনটা করতে পারছি। তো মনি ভাই কিন্তু অলরেডি দুই একটা ম্যাথোডোলজি নাম বলেছে, যেমন হচ্ছে রাউটার বেসড কিছু ম্যাথোডোলজি আছে, তারপর হচ্ছে রিয়েক্ট আর একটা ম্যাথোডোলজি আছে হুইচ ইজ ভেরি পপুলার। রিয়েক্ট মানে হচ্ছে রিজনিং, অবজারভেশন, অ্যাক্ট। তো এটা একটা লুপের মতো কাজ করে, যে আপনি একটা এলএলএম মডেলকে, আপনার 10টা টুল আছে, আপনি 10টা টুল দিয়ে দিলেন বা 10টা এপিআই দিয়ে দিলেন, এবং আপনার যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এটার উপর বেস করে হচ্ছে আপনার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের উপর বেস করে রাইট টুলটা সিলেক্ট করবে, দেন সেই টুলটাকে সে এক্সিকিউট করে যে রিটার্নটা পাবে সেটাকে সে অবজার্ভ করবে। অবজার্ভ করার পর হচ্ছে সে, তার কাছে যদি মনে হয় যে এটা রাইট, তাহলে সে অ্যাক্ট করবে এটার উপর, আদারওয়াইজ অ্যাক্ট করবে না। তো এটা জাস্ট একটা এক্সাম্পল। রিয়েক্ট হচ্ছে একটা ম্যাথোডোলজি, রাউটার বেসড আছে, তো প্যারালেলিজম আছে, এরকম অনেক ম্যাথোডোলজি আছে। তো আমার মনে হয় যে ইন ফিউচার আমাদের সবাইকে, মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারকেও এই ফিল্ডে কিছুটা সময় স্পেন্ড করতে হবে, যে জেনারেটিভ এআই বা এজেন্টিক এর যে অর্কেস্ট্রেশন যে ম্যাথোডোলজি গুলো আছে এগুলো লার্নিং এর জন্য। তারপর হচ্ছে যে আরেকটা যে প্রবলেম আমার সাইম ভাই মনে হয় হাইলাইট করলো, যে তখন মনি ভাই যেটা বললো যে ডেটা বেজে আমরা হচ্ছে ইয়ে করি, ভেক্টর ডেটা বেস করে রাখি। তো এটা আসলে আমাদের কেন দরকার? কারণ হচ্ছে যে মনে করেন আপনার আনস্ট্রাকচার ডেটা আছে, যেটা হচ্ছে ফর এক্সাম্পল 10 টেরাবাইট। এখন হচ্ছে এই পুরোটাকে তো আপনি এলএলএম এ পাস করতে পারছেন না। এলএলএম কিন্তু কিছুই পারে না, ও জাস্ট নেক্সট ওয়ার্ড গুলোকে প্রেডিক্ট করে। তো এলএলএম এ যে কনটেক্সট উইন্ডো আছে, আপনার যে ডেটা নলেজ বেস, সেইটা যদি সাইজ যদি এটার থেকেও বড় হয়, তাহলে আপনি কিভাবে আসলে এটাকে লেভারেজ করবেন? তো এইটার যে মেথড, এটাকে আমরা র্যাগ বলি, রিট্রিভেবল অগমেন্টেড জেনারেশন। সো এইখানে আসলে যেটা হয়, ইউজার যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটা দিচ্ছে, সেই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটাকে নিয়ে সে হচ্ছে সেই ভেক্টর ডেটাবেস থেকে কিছুটা সিমিলার সার্চের বেসিসে আসলে সেই যে সিমিলার কনটেক্সট গুলো সেটাকে পার্স করে নিয়ে আসে, পার্স করে আপনার কোশ্চেনের সাথে এটাকে অ্যাড করে দেন এলএলএম কে পাস করছে। তো এই যে র্যাগটা, এই র্যাগের আপনার মেথোডোলজির বেসিকটাও শিখতে পারেন। সেটা হয়তো আপনার যখন অনেক লার্জ স্কেল কোড হবে, বা আপনি যদি লোকালি চান যে না আমি ইন্টারনেটের সাথে কানেক্ট করব না, খুবই এটা কনফিডেন্সিয়াল, আপনি লোকালিও রান করতে পারবেন। অনেক আপনি যদি ফর এক্সাম্পল ল্যাংগ্রাফ বা ল্যাংচি নামে একটা লাইব্রেরি আছে পাইথনে, এইটা যদি আপনি ডকুমেন্টেশনে যান, আপনি মোটামুটি জেনারেট মোটামুটি সব বেসিক গুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো আমার মনে হয় যে সবারই আসলে এখন কিছুটা সময় এটাতে স্পেন্ড করাটা, এটা আসলে মাস্ট হয়ে গেছে। ইটস নট লাইক আপনি জাস্ট একটা এলএলএম এপিআই দিয়ে কাজ করবেন, বা ক্লড কোড, আমি জাস্ট আমার ভিএস কোডে ক্লড কোড এড করে করছি, সেটা আসলে শুধু এতটুকু আসলে ইনাফ হবে না খুব নিয়ার ফিউচার। জি, রিফাত ভাই আপনার, জি তাহলে আমাদের নেক্সট সেশন রিফাত ভাই নিচ্ছে। হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জনগণের কাছ থেকে দাবি আসছে, দেখেন কমেন্টে, চ্যাটে। জি, লোককে আমি এখন চিনতে পারি না, বাট উনি রেজ করছে। ঠিক আছে, দ্যাটস গ্রেট। আচ্ছা, ডু ইউ হ্যাভ টাইম ফর এনি আদার কোশ্চেনস? আমার এখনই আসলে একটু লিভ করতে হবে। থ্যাংক ইউ সো মাচ সামি ভাই, Okay. আপনার কোশ্চেনটা আমি দেখছি, আমি রেসপন্স করব ইয়েতে চ্যানেলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, উইথ দ্যাট, Thank সো you. যেহেতু মনে যেতে হচ্ছে, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট টাইম, এন্ড থ্যাংক ইউ ফর দ্য সেশন। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু মনির আলাইকুম। ভাই অনেক ধন্যবাদ। আমরা কিছুক্ষণ থাকি, এবার শেষ করে দিচ্ছি। হাফেজ।
জি ওকে, আমরা আচ্ছা ভাই, কন্টিনিউ তাহলে করতে পারি। আমরা কন্টিনিউ বলতে অনেকেই আমাদের নতুন সময় বেশি নাই, আমাদের- কারণ মাগরিবের টাইম হয়ে যাচ্ছে। জি, তাহলে আমরা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে অনেকেই এখানে নতুন আসছেন, মানে আমাদের গ্রুপের বাইরে। তো সবাইকে ধন্যবাদ জয়েন করার জন্য। আর হলো পরবর্তীতে আমাদের এরকম প্রোগ্রাম আরো হবে, মানে এই ধরনের সেশন, সেগুলোতে আমাদের পেজে দিব আমরা ইনশাল্লাহ পরবর্তীতে। ইনশাআল্লাহ আর we still have some time, so আরফাদা আহ, আপনার শেয়ার করা আমাদের থাকলে করতে পারেন। মানে এই ধরনের প্রোগ্রাম আসলে মানে খুব একটা ফ্রিকোয়েন্ট না আর কি। এটার কি কোনো একটা স্পেসিফিক কারণ আছে কি, একটু বলা যায় যে কি কারণ আসলে, মানে সময় ম্যানেজ করতে পারছে না কোনো স্পিকার টাইম, এরকম কিছু? একটা হচ্ছে মানে স্পিকার লাগবে, রাইট, মানে যারা শেয়ার করার জন্য। আর সম্ভবত এই যে এআই যে একটা ট্রেন্ড চলে আসছে, এটা সবাই এখানে একটা মানে আমার একটা শিফটিং পজিশন আছে, রাইট, আমরা কোন দিকে যাচ্ছি। আগে কিন্তু আমাদের আরো অনেক সেশন হইতো, বাট এ আসার পরে মেবি প্যাসিভলি আর অ্যাক্টিভলি যে কারণে হোক একটু Yeah. কমে গেছে। বাট ইয়া উই আর ট্রাইং টু গেট ব্যাক অন টু দ্য ট্র্যাক। আমি আর আপনারা একটু অ্যাড করতে পারি এটার সাথে, সেটা হলো যে আসলে আমাদের স্পিকারের সংখ্যা কম আসলে, যারা মানে কথা বলতে চান। যেমন ধরেন এই সেশনটা কিন্তু মুনিম ভাই নিজে এসে বললো যে আমি এরকম একটা সেশন নিতে চাই, কমিটির সবার কাছে এসে বললেন। তো আর তারপরেও কিন্তু আমাদের একটু লেট হয়েছে, দেখেন ওনার সেশনটা নেওয়ার জন্য। উনি বাংলাদেশে ছিলেন, ওখান থেকে নিতে চাইছিলেন, পরে কিন্তু দেরি হলো। তো এই স্পিকারের সংখ্যা আসলে কম হওয়ার কারণে এবং একটু কোঅর্ডিনেশনটা আমরা যদি আরেকটু ভালো করি, তাহলে আমার মনে হয় আরো কিছু সেশন আমরা বাড়াইতে পারবো আর কি। যেমন এই যে আজকে এটা কিন্তু আমরা মেনশন করতে রিফাত ভাইকে চাইছিলাম। পেলাম, রিফাত ভাই কিন্তু বেশ ভালোই বলছে। তো এরকম ভাবে আমরা হ্যাঁ, পুল ক্রিয়েট করে ফিগার আউট করতে পারি জি। কি যে আমাদের এই গ্রুপে অনেকেই আছে কিন্তু কেউ রেইজ করতেছে না। তো দ্যাট আসলে হ্যাঁ, অ্যাডমিন যারা আছে আরেকটা হচ্ছে তারা আর কি জিনিসটা যদি বের জি করতে পারে থ্রু আউট দ্য পুল ক্রিয়েশন এন্ড অল এভরিথিং, সো দ্যাট উই ক্যান অ্যাকচুয়ালি হ্যাভ দ্য স্পিকার ইন দ্য নেক্সট সেশন। we are trying that one. আর আপনারা মাঝে মাঝে আসবেন, আমার দিস ইজ এখানে নট একটা লাইক। কমেন্ট আছে। জি আমার ভাই, মনে হয় যে আমি যখন মালয়েশিয়া ছিলাম তখন হচ্ছে মুনিম ভাইও তখন মালয়েশিয়া ছিল। উনি আমাকে যখন ফার্স্ট বললো যে এআই এর উপর বা মেশিন লার্নিং এর কোনো কোর্স নিতে পারি কিনা, তো তারপর কিন্তু আমাদের এই নিয়ে একটা ডিসকাশন হয়েছিল যে আসলে কেন এইটা আসলে ফ্রিকুয়েন্ট হচ্ছে না এই ধরনের ইনিশিয়েটিভ গুলো। এটার আরেকটা কারণ কিন্তু মোটিভেশন। কারণ আমরা যখন হচ্ছে আমি তখন ওই কোর্সটাকে 3টা ফেজে ডিভাইড করেছিলাম। তো ফার্স্টেরটা অনেকটা কাইন্ড অফ থিওরিটিক্যাল ছিল, বাট দেখা যায় যে আমরা এই সেশনগুলোতে আজকে একটু ডিফারেন্ট। বাট যখন আমি মালয়েশিয়া ছিলাম 2 ইয়ার্স ব্যাক, তখন দেখা যেত যে মাত্র 10 জন 15 জন এরকম জয়েন করতো। তো দেখা যায় স্বাভাবিকভাবেই একজন সে যখন একটা সেশন নিবে, এটা পিছনে একটা টাইম দিচ্ছে কিভাবে এটা অন্যদেরকে হেল্প করবে। তো এন্ড অফ দ্য ডে সে যখন এসে দেখে মাত্র 5 জন 7 জন 8 জন জয়েন করছে, তখন কিন্তু মোটিভেশনটা আসলে ওইভাবে আসলে থাকে না। তো দেখা যায় যে গ্রুপের মেম্বার হচ্ছে 200+, বাট জয়েন করছে 10, হুইচ ইজ লেস দেন 1%। সো এটা ট্রু, এইটা একটা বড় ফ্যাক্টর। আসলে ট্রু, এগ্রিড। আমার মনে হয় এটা কমিটির লোকজন একটু চিন্তা করে দেখেন যে কি করলে এই হয়। বাই দ্য ওয়ে, আমাদের গ্রুপের মেম্বার এখন 363। আর এখানে কমিটি না, সবাই কিন্তু আমরা মেম্বার এখানকার, সো সবাইকে চিন্তা করতে হবে হাউ টু মেক ইট অ্যাক্টিভ। যে আপনি একটা কোশ্চেন করলেন আব্দুল রাজাক ভাই, আমি আমি এটা বলেছিলাম নাসির ভাইকে যে আমি তো আরো কয়েকটা মালয়েশিয়ান এন্টারপ্রেনার গ্রুপে আছি। তো ওরা যেটা করে যে এই সেশন গুলো ফ্রি রাখে ডেফিনেটলি, এই কিছু পেমেন্ট বেস সেশন করে। তখন যেটা হয় যে যারা পেমেন্ট করছে তাদের ইয়াটা এমনি বেড়ে যায় আর কি। আমার কাছে যেটা মনে হয় যে we can try that. It could be a very small amount, let's say 5 ringgit or something, or 10 ringgit. তাহলে যেটা হবে যে যারা আসলে ইন্টারেস্টেড তারাই ওটা ফিল আউট করবে, এবং তখন হোস্ট কেও we can pay something. That would actually increase the ভ্যালু, যেটা আমার কাছে মনে হয় আর কি। কেননা ফ্রি হলে মানুষ, এটা একটা মানুষের সাইকোলজি আসলে। মানুষ মানে ফ্রি তো মানে গেলেই কি না গেলে, এটা একটা মানুষের সাইকোলজি আসলে। রেকর্ডিং পরে দেখে নিব, পরে রেকর্ডিং দেখে হ্যাঁ, নিব নাকি এরকম একটা exactly. বিষয়। পরে আর ওটা কোনোদিনই দেখা হয় না, ডেফিনেটলি পরে কোনোদিনই আর ওটা দেখা হয় না, কারণ হিউম্যান মাইন্ড এত বিজি সবসময়, এটা ইম্পসিবল। এটা আর কি আমার অবজারভেশন, বাট ইউ গাইস ক্যান সাইড বেটার। আই থিংক It's 100% correct actually. এটা হচ্ছে সেই ব্যাপারটা যে আপনি ওই যে ভার্সিটিতে যখন ক্লাস করেন, ক্লাসে প্রতিদিন অ্যাটেন্ড থাকলে বাই ডিফল্ট অনেক কিছু শেখা যায়, পরে আর অত পড়া লাগে না আর কি। সো লাইভ যে সেশন গুলো এখানে যদি জয়েন করে সবাই, দেখা যায় যে আউটকামটা হয় পরে ওই রেকর্ডিং থেকে সম্ভব।
জি সালেহ ভাই কিছু বলতে চাচ্ছেন? ইয়েস ভাই, আমি হাত তুলে রাখছিলাম। আমি কিছু বলতে চাচ্ছি। আসলে এআই এর যে ব্যাপারগুলো আছে, একটু আগে ভাইয়া বললো যে ল্যাংচেন শব্দটা যে ভাই বলছে, আমি এই মুহূর্তে নাম মনে করতে পারতেছি না, বাট এই যে রিফাত ভাই। হ্যাঁ রিফাত ভাই, রাইট। সো রিফাত ভাই যে ল্যাংচেন এগুলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে যে দেখার জন্য বললো, আমরা আসলে অনেক স্লো। আমি বাংলাদেশেই থাকি, বাইরে রিমোট জব করি, বাট আমি গত বছর অক্টোবর মাসে একটা জায়গায় জাস্ট এজেন্টিক এআই কিভাবে কাজ করে, কিভাবে আমরা ডেটাবেজের কোয়েরি পর্যন্ত করে আনতে পারি, এবং সেটা আমাদের নিজেদের কোড দিয়ে। সো এগুলা নিয়ে এক জায়গায় কথা বলতেছিলাম, বাট মানুষের ইন্টারেস্ট খুব কম। সো এই কারণে আমাদের প্রেজেন্সও কম, আর আমরা যারা কিছু বলতে চাই তাদের ইন্টারেস্টও কমে যায়। সো সেই ক্ষেত্রে আপনারা স্পিকারের কথা বলতেছিলেন, আপনারা যদি ফেসবুকে পোস্ট দেন, যেটা আমি অন্য গ্রুপে দেখছি যে স্পিকার কল করা হয়, সো সেটা করলে মনে হয় যে কেউ না কেউ মাসে অন্তত একটা বা দুইটা এরকম করা যায়, যেটা এক বছরে দেখা যাবে 15টাও যদি হয়, সেটা আমাদের খুব হেল্পফুল হবে। সো এটা আমি বলতে চাই আর কি। থ্যাংক ইউ। জি ধন্যবাদ। আর আরেকটা হচ্ছে আপনারা যখন আপনারা শেয়ার করতে পারেন যে লেটস ক্রিয়েট এ সেশন, লেটস মেক এ সেশন, উই ওয়ান্ট টু নো অ্যাবাউট দিস টপিক, মেক এ সেশন। সো আপনারা ডিমান্ড করতে পারেন মাঝে মাঝে। ওকে ওকে, আমি দেখি, আমি একটা শেয়ার করব, আমার ইচ্ছা আছে, যেহেতু এখানে অনেকেই ইন্টারেস্টেড দেখতেছি। নট নট রিয়েলি দ্যাট যে মানুষ কম বেশি, আমার একটু নলেজ শেয়ার করতে ভালো লাগে। আর একটা হচ্ছে আমাদের লার্নিং প্যাটার্ন এখন অনেক ফাস্ট হয়ে গেছে। আমাদের আসলে অনেক কিছুই দ্রুত শেখার অপশন আছে এবং শিখতে হবে, না হলে আসলে আমরা রেসে থাকতে পারবো না, এটাই বাস্তবতা। থ্যাংক ইউ। এক্স্যাক্টলি। তো একটা সালেহ কোশ্চেন ভাই, ছিল আপনি বোধহয় জুনিয়র সিনিয়র আমাদের নিয়ে। কোড ব্র্যান্ড গ্রুপের সদস্য না, তাই না? না সালেহ না ভাই, ভাই, আমি হচ্ছে আপনি তাহলে আমি আমাদের বাংলাদেশ সাথে থেকে। যোগাযোগ করবেন কিভাবে? এটা নাম্বারটা দেন, নেসার ভাই, আপনার নাম্বারটা দেন ওনাকে। আরাফাত চ্যাটে। ভাইয়ের পোস্ট দেখলাম এইমাত্র, মানে এইমাত্র না, হয়তো আরো 1 ঘন্টা আগে ওকে দেখলাম। ওকে, আমাকে দিতে পারেন, হ্যাঁ আমাকে দিতে পারেন। ওকে ওকে ভাই, আপনি আমাকে আমার ফেসবুকে অ্যাড আছেন, আমি আপনাকে নক দেবো ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম মানে জুনিয়র যারা জব পাচ্ছে না বলতেছেন, তো যেটা অলরেডি কভার করছে আমাদের মুনিম ভাই। তো মেইন হচ্ছে জুনিয়র, বাট আপনি কি নিয়ে আসতেছেন? আমি জুনিয়র বলতে লাইক এখন তো বারটা রেট চেঞ্জ হয়েছে, এক্স্যাক্টলি। রাইট? আপনি যদি এখনো সেম ভাবে আসেন তাহলে তো মানে এখন তো একটা মিনিমাম এক্সপেকটেশন থাকবে, লাইক ওকে আই ক্যান ইউজ এআই, আই ক্যান ডু লট অফ থিংস উইথ এআই, or these are my experience, I know how to use agentic AI and all this. So একটা তো মানে শিফট হয়েছে। সো এখন জুনিয়র ডেফিনিশন চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ফ্রেশার উইথ সিনিয়র ফ্লেভার্ড বললেও হবে না ভাই, আসলেই মানে বিজনেসে ইমপ্যাক্ট আছে এরকম কিছু আসলে মানে যেভাবে হোক জুনিয়রকে শো করতে হবে, বা একটা টেকনোলজি সে এমন একটা কিছু জানতে হবে যেটা আসলে রেয়ার, বাস্তবতা, না হলে আসলে ইন্টারেস্টেড হবে না। এটা এটা একটা মজার ব্যাপার কি, মানে আমরা আগে 3 বছর একটা ডিগ্রি করতাম, করে যখন বের হইতাম, যখন কোডার হিসেবে জয়েন করতাম, কিন্তু আমরা 3 বছর যে ডিগ্রিতে যত কিছু শিখছি তার মধ্যে শুধু কোডিংটা ইউজ করতাম বলতে গেলে জুনিয়র হিসাবে। এক্স্যাক্টলি। এখন যে শিফটটা হচ্ছে, এখন আমরা কিন্তু বরং কোডিংটা বাদ দিয়ে বাকি যতগুলো জিনিস শিখতেছি ওগুলো ইমপ্লিমেন্টেশন করতে পারবো ইন দ্য বিগিনিং। সো জুনিয়র যদি ওভাবে চিন্তা করে যে অ্যাকচুয়ালি I wasn't meant to be a coder, I was meant to be a software engineer to make machine do something, তাহলে কিন্তু জুনিয়রের মানে শিফটটা বারটা অলরেডি চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমরা জুনিয়র এজ এ কোডার না, জুনিয়র এজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আসলে দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি, রাইট? আর কার কিছু অ্যাড করা আছে? থ্যাংক ইউ সো হ্যাঁ মাচ ভাই, ফর দ্য সেশন। অনেক ধন্যবাদ। সবাই বানান, জি। নতুন নতুন জিনিসপত্র বিল্ড করেন এআই দিয়ে, প্রবলেম সলভ করেন। নট নেসেসারিলি দ্যাট যে এটা খুব ফেমাস হইতে হবে বা টাকা পয়সা আসতে হবে প্রোডাক্ট থেকে। আমরা যদি বানাইতে থাকি তাহলে বুঝতে পারবো যে কিভাবে ইউজ করতে হবে, এবং এইসব সেশনগুলো তখন আরো প্র্যাকটিক্যালি কাজে লাগানো যাবে। যেমন মনিম ভাই যে বিষয়গুলো বললো, আউটসাইড অফ প্রজেক্ট, অফিসিয়াল প্রজেক্ট, যদি নিজেরাও কিছু কাজ করা যায় তখন আরো বেশি এক্সপেরিমেন্ট করা যাবে।
সো লেটস বিল্ড ইট। আমাদের তো আলাদা একটা এআই স্পেসিফিক গ্রুপও আছে। আমি নেসার ভাইকে বলছিলাম যে গ্রুপে হয়তো বা বেশি নয়েজ ক্রিয়েট হবে এআই রিলেটেড, তো ওই জন্য আমরা একটু সেপারেটলি ওখানেও কথা বলতেছিলাম। স্পেসিক্যালি যদি আপনি কিছু শো করতে চান যে আমি এটা নিয়ে কাজ করতেছি, তাহলে আর কি আপনারা জয়েন করতে পারেন নেসার ভাইকে বলে। এবং কিপ শেয়ার, কিপ বিল্ড। থ্যাংক ইউ। ওকে, সো আমরা আজকে এখানে শেষ করি, যেহেতু সময় অনেক হয়ে গেছে। আর বাট কনভারসেশন লেটস নট এন্ড ইট হিয়ার, কন্টিনিউ। ওদের গ্রুপ আছে ফেসবুকে, যারা আছেন ওনারা ফেসবুকে কোশ্চেন করতে পারেন। লেটস কন্টিনিউ, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। জি, অনেক ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।